মায়াজম দি হানিম্যানিয়ান কনসেপ্ট, এটা একটা একজনের প্রেজেন্টেশন। তো ওনার কনসেপ্টটা আমরা দেখেছিলাম। আমি এখন টেনে যাচ্ছি, এখন বেশি কথা বলবো না। যে আমরা মূল কথাটা বললাম যে হ্যানিম্যান যে কথাটা বলছে আর বর্তমানে প্রচলিত কিছু কথা আছে, এই কথাগুলোর মধ্যে অনেকগুলো বৈষম্য আছে। হ্যানিম্যান হচ্ছে মাইক্রো অর্গানিজমকে চিন্তা করছেন, জীবাণুকে চিন্তা করছেন এবং এই জীবাণুর প্রভাবটা নিয়ে আলোচনা করছেন। উনি এটাকে বলছেন, উনি কোনো গায়েবী কোনো কথা বলেন নাই। প্যারাডিজম শিফট একটা কথা আছে মায়াজমের। হ্যানিম্যান যা বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের কলেজগুলোতে অনেক কিছু শেখায় যেটা আসলে বাস্তবধর্মী না। এই 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 প্রেজেন্টেশনে অনেক বাস্তবতা তুলে ধরছে, মানে অনেক আহ, মানে বর্তমান কথাগুলো বলছে। চাইছিলাম। হ্যালো, জি স্যার, একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলেন। প্রশ্নটা এরকম ছিল যে মানে আমার কাছে একটা রোগীর ইনফরমেশন আসছিল যে সে মানে প্রেগন্যান্সির জন্য মানে যেটাকে ভারতে বড় চিকিৎসা দিতে যায়, তো মানে টিবিএস বা এই টাইপের বড় এক ধরনের চিকিৎসা, তো সেখানে যে বিভিন্ন ধরনের ইনজেকশন দেওয়া হয়, সেই ইনজেকশনের কারণে তার শরীরে এক ধরনের জ্বালা পোড়া বা মানে যেটাকে ইনজেকশনের একটা প্রভাব বলতে পারি আমরা। তো আমরা যদি এখন সেই ক্ষেত্রে তাকে সেই শরীরে জ্বালা পোড়া ভালো করার জন্য যদি আমরা মেডিসিন দিই, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কি সেই যে ইনজেকশন গুলা তার শরীরে মানে বাচ্চা গর্ভ ধারণ করার জন্য যেগুলো দেওয়া হয়েছে, তাহলে কি সেই ইনজেকশনের প্রভাব গুলা কি আস্তে আস্তে তার শরীর থেকে যেতে থাকবে না? মানে সেই ওষুধের কার্যকিরিয়া তো আস্তে আস্তে নষ্ট হতে থাকবে, নাকি নষ্ট হবে না? আচ্ছা, এই বিষয়টা থেকে আবার একটু অন্যদিকে গেলাম। সেটা হচ্ছে আপনার আহ এখানে নতুন আরেকটা বিষয় আছে। মায়াজমটা কিন্তু হ্যানিম্যান একটা আহ, যদি আমি নোসোডের কথা বলি, ওই একই জিনিসের প্রভাবটা যদি অ্যানালাইসিস করি তাহলে আহ, সেটা নোসোড বলে। জীবাণু থেকে তৈরি করলে সেটা নোসোড বলে। মেডিকেল সায়েন্সে আরেকটা বিষয়, মানে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সে আরেকটা বিষয় বর্তমানে অনেক সামনে আসছে এবং অনেকগুলো মেডিসিন চলে আসছে এবং এটা ভালো রেজাল্ট আসছে। যেমন আরেকটা মায়াজম আছে ভ্যাকসিন মায়াজম, যেটা হচ্ছে ডক্টর বার্নেট। হ্যাঁ, বার্নেটের নাম শুনছেন, ডক্টর বার্নেট, কমটেন বার্নেট, উনি এটা আবিষ্কার করছেন। ভ্যাকসিন মানে ভ্যাকসিন দেওয়ার পরে যে প্রভাবটা থাকে, তখন ওই ভ্যাকসিনের প্রভাবটা দূর করার জন্য উনি দেখলেন যে থুজা, সাইলেসিয়া এই মেডিসিন গুলো যদি দেওয়া হয় তাহলে ওই ভ্যাকসিনের প্রভাবটা চলে যায়। পরবর্তীতে উনি এটা অনেকগুলো পেশেন্টের উপরে করে স্টাডি করে দেখছেন। এখন এই জন্য আবার বর্তমানে আরেকটা হচ্ছে ওই যে অটিজম নিয়ে একটা কথা বলছিলাম, যে অটিজমটা যদি আপনার ভ্যাকসিন দেওয়ার পরে যদি অটিজম হয় তাহলে তার চিকিৎসা দুই রকমের হতে পারে। একটা হচ্ছে ডাইরেক্ট হিট করা, বর্তমানে একটা আছে সহজ রাস্তা। আর আরেকটা হচ্ছে জটিল রাস্তা। জটিল মানে কি, এই ক্লাসিক্যাল রাস্তা যেটা প্রচলিত ভাবে আমরা জানি, দুইটাই সমাধান প্রমাণিত হয়েছে। হ্যাঁ, যেটা আরো গবেষণার দাবি রাখে। একটা হচ্ছে যে সাইন সিমটম নিবেন, নিয়ে যে মেডিসিনটা আসবে সেটা দিবেন, সেটা সব সময়ের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে। সেটা আপনার ওই ইন্ডিয়াতে যে চিকিৎসা করছে সেইটা করার পরে বর্তমানে তার যে লক্ষণটা আসছে, সেই লক্ষণটা যে মেডিসিনটাকে ধারণ করবে সেই মেডিসিন দিলেও তার যাবে। ঠিক আছে, এবং একবারই যাবে, ভালোভাবে যাবে। যদি ঠিক মতো হয়, মেডিসিনটা যদি তার টোটালিটি কভার করে তাহলে তা যাবে, এটা হ্যানিম্যান বলছেন। আবার যদি কিন্তু জীবাণু হয়ে থাকে, জীবাণু যদি হয়ে থাকে তাহলে অনেক সময় সেই আহ, জীবাণুটা যদি অনেক গভীর ক্রিয়াশীল হয় এবং ওই জীবাণুটা যদি কোনো মায়াজমের আন্ডারে ঢুকে যায়, হ্যাঁ, তাহলে ওই জীবাণু থেকে তৈরি করা ওষুধ তাকে দিলে এটা আরো নিশ্চিতভাবে কাজ করে। আচ্ছা, এইটা একটা বিষয়, উত্তরটা আশা করি পাইছেন। আরেকটা কথা হচ্ছে যে বর্তমানে হচ্ছে টটোপ্যাথি নামে একটা সাবজেক্ট তৈরি হয়েছে। টটোপ্যাথি, টটোপ্যাথি এটা একটা আইসোপ্যাথির একটা সাবজেক্ট। আইসোপ্যাথি মানে সেম টু সেম। মনে করেন ওই যে ভ্যাকসিনেশন থেকেও আমরা প্রমাণ দিই, এডিএইচডি একটা বাচ্চা বা অটিজমে একটা বাচ্চা চিকিৎসা করতে গিয়ে দেখা গেল যে তার এই ভ্যাকসিনটা, এমএমআর ভ্যাকসিন দেওয়ার পর থেকে তার শুরু হয়েছে, এই অটিজম শুরু হয়েছে। যদি এইটার সাথে এটা নিশ্চিত হওয়া যায়, আর নিশ্চিত না হইলেও অনেক সময় ধারণা করা যায় যেহেতু আগে ভালো ছিল, ওই 18 মাসে ওই ইনজেকশনটা দেওয়ার পর থেকে 2 মাস পর থেকে তার এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, তাহলে আপনি তো লিঙ্ক আপ করতেই পারেন। তখন দেখা যাচ্ছে ওই ভ্যাকসিন থেকে যদি পোটেন্ট টেস্ট করা হয়, ওই ভ্যাকসিন থেকে এমএমআর ভ্যাকসিন পর্যন্ত বাজারে পাওয়া যায়, ইংল্যান্ডে পাওয়া যায়। তো ওই ভ্যাকসিন থেকে যদি ওষুধ তৈরি করা হয়, এমএমআর 10M, এমএমআর 1M, 200, এগুলো যদি আপনাকে ওই বাচ্চাটাকে দেওয়া হয় তার ভাইটাল ফোর্স অনুযায়ী, ডোজটা হবে ভাইটাল ফোর্স অনুযায়ী, তখন দেখা যাচ্ছে যে অনেক এই অটিজম বাচ্চাগুলো আবার রিভার্স করে, তার ওই প্রভাবটা কেটে যায়। তাহলে অটিজম চিকিৎসার ক্ষেত্রে এটা একটা সহজ রাস্তা।
তো একই জিনিস আপনার একই ফর্মুলাটা অন্য জায়গায় আপনার কাটাই করতে পারবেন, আহ, মানে প্রভাবটা মানে একইভাবে আপনাকে করতে পারবেন, হ্যাঁ, প্রয়োগ করতে পারবেন। তো এটা এটা একটা নতুন একটা বিষয়, এটাকে বলা হয় টটোপ্যাথি। যেমন স্টেরয়েড থেকে ওষুধ তৈরি করা হচ্ছে, কর্টিসন নামে ওষুধ পাওয়া যায়, হ্যাঁ, তারপরে প্যারাসিটামল নামে ওষুধ পাওয়া যায়। এইভাবে আপনি যে কোনো ওষুধে আপনি বানাতে পারেন হোমিওপ্যাথি আলোকে দিয়ে। ওই যদি মনে করেন যে রোগীটা দীর্ঘদিন ঘুমের ওষুধ খাচ্ছে, খেয়ে তার মধ্যে কি হয়েছে, আহ এমডি আলী আহমেদ কি বলতে চাচ্ছেন বলে ফেলেন আনমিউট করে, সমস্যা কি? হ্যাঁ স্যার, বলছিলাম যে এই যে রিং অর্ম একটা আপনি প্রসঙ্গক্রমে বললেন, মায়াজাম একটা তৈরি হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো উনিশশো একজিমা বা রিং উনি অর্ম, 1990 সালে তৈরি করছেন রাজন শঙ্করন। হ্যাঁ, তো এই রিং অর্ম বা একজিমা যখনই আমাদের কাছে আসে তো সেটা অয়েন্টমেন্ট দ্বারা সাপ্রেসড হয়ে থাকে। তো হ্যাঁ, যেটা তো যখনই তার কোনো মেডিসিন প্রয়োগ করা হয় তো সেটা এত অ্যাগ্রেভেশন হয়, এত ইচিং আসে যে এটাকে কি করে এই পরিস্থিতিটাকে মানে আয়ত্তে আনা যাবে। পেশেন্ট একদম মানে থাকতেই পারে না, যে একদম পুরো ফ্লেয়ার আপ হয়ে যায় হচ্ছে ইচিংটা। হ্যাঁ। তো সেক্ষেত্রে দুইটা অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে আপনার এই ডোজের একটা বিষয় আছে। আমরা এলএম পোটেন্সি কিন্তু কয়েকবার কাপিং করতে পারি। এলএম পোটেন্সিতে কিন্তু আমাদের আচ্ছা, অনেক সুযোগ সুযোগ আছে। সি পোটেন্সিতে কিন্তু এই ঝামেলাটা বেশি হয়। রোগীর দরকার মনে করেন 30 পাওয়ারই রোগী ভালো হয়ে যেত, আপনি তো জানেন না, ভাইটাল ফোর্স ঠিক মতো অ্যানালাইসিস করতে পারেন নাই, দিয়ে দিলেন 10 এম। কিছু কিছু ডাক্তার আছে যে 10 এম 50 এম এর নিচে মনে হয় নিজের মানিজ্য চলে যায় দিলে, এরকম মনে করে। হুম, তো মানে বুঝে হোক আর না বুঝে হোক, তো 10 এম মানে অনেক পাওয়ার, কিন্তু 50 এম মানে কিন্তু অনেক পাওয়ার। তো রোগী কিন্তু 30 সি বা 200 সিতে কিন্তু সে ভালো হইতো। তাকে যদি আমি 10 এম দেই, তাহলে তার কত গুণ বেশি আমি শক্তিটা দিলাম। ওই শক্তির যে অ্যাগ্রাভেটিভ সিমটম, সেটা তো রোগীর মধ্যে, রোগীকে তো কষ্ট পাবেই। এই কষ্ট থেকে বের করে আনার জন্য তো হ্যানিম্যান এই গবেষণা করতে করতে এলএম পোটেন্সি আবিষ্কার করলো, যেন অ্যাগ্রাভেশন না হয়। র্যাপিড করতে পারছে, পার্মানেন্ট করতে পারছিল, কিন্তু জেন্টাল করতে পারতেছিল না। তিনটা কথা না, র্যাপিড, পার্মানেন্ট এন্ড জেন্টাল কিওর। ওই জেন্টাল কথাটা আনতে যেয়ে তো হ্যানিম্যান গবেষণা করতে করতে ওই এলএম পোটেন্সি আবিষ্কার করলো, যে যেন জেন্টাল হয়, রোগীটা যেন কষ্ট না পায়, অনেক আরামদায়ক ভাবে যেন তার রোগটা ভালো হয়। তাহলে আমরা যদি এলএম পোটেন্সিতে দেই, যদি আপনি ফ্লেয়ার আপ হয়, আপনি কাপিং এ চলে যাবেন, তাতেও ফ্লেয়ার আপ হয়, নেক্সট কাপিং এ যাবেন, তাতেও ফ্লেয়ার আপ হয়, আরো কাপিং এ যাবেন, তারপর গন্ধে দিবেন, আচ্ছা। হ্যাঁ, তাহলে আপনার হবে না। ঠিক আছে? কিন্তু হুট করে 10 এম 50 এম যদি দিয়ে দেন, আর রোগী যদি একটা মায়াজমকে হিট করে, আর আর যদি স্কিনের প্রবলেম, সোরিয়াসিস, এক্সিমা, এইসব ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে। এইসব ক্ষেত্রে আপনার এলএম এলএম ছাড়া যাওয়া ঠিক হবে না, এলএম এ কাপিং করে যাবেন। ঠিক আছে? আচ্ছা। তো যত স্যার কম ওই পারেন ওষুধ খান। যেটা রিং অর্মের যে মায়াজামটা, এর সিমটম গুলো কি মানে বলা যাবে কি কি, যেটা রিং মায়াজামটা এটা আসছে? এটা আজকে আলোচনার বিষয় না, নেক্সট নেক্সট আলোচনায় বলবো। হ্যাঁ, সবই বলবো আপনাদের আচ্ছা জন্যই, তো আচ্ছা আমি কোনো কিছু বাসা নিয়ে যাব না, আপনাদের জন্য রেডি করতেছি, দিব আর কি। হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা। সিরিয়ালি আসছে, সব মায়ের নিয়ে আলোচনা করবো। নেক্সট আমরা যাচ্ছিলাম কোথায়, কোন প্রসঙ্গে, টটোপ্যাথি। তো টটোপ্যাথি হচ্ছে যে আমার ওই একই ওষুধ, হ্যাঁ, মনে করেন একটা মানুষ, এটা বর্তমান গবেষণার কথা বলছি, একটা মানুষ দীর্ঘদিন ঘুমের ওষুধ খাচ্ছে, একটা মহিলা ধরেন বা পুরুষ ধরেন, খেতে খেতে তার ইনসোমনিয়া হয়ে গেছে, ঘুমের ওষুধ না খেলে আর ঘুম ধরে না, এরকম পেশেন্ট তো আমরা হরহামেশা পাচ্ছি। তো এখন কিন্তু ওই যে হেলিওস ইউকে, আপনি নেটে সার্চ দিয়ে দেখবেন, ইউকে তে হোমিওপ্যাথি, heliosuk.com, এখানে অনেক ভালো ভালো ওষুধ তৈরি করে, লিখে রাখেন helios.uk। এখানে এছাড়া অন্যান্য অনেক জায়গায় ভালো ভালো হোমিওপ্যাথি ডাক্তার অনেক এলোপ্যাথিক ওষুধ থেকে হোমিওপ্যাথি ওষুধ তৈরি করা হয়, পোটেন্ট টেস্ট করা হয়। এটার নাম হচ্ছে টটোপ্যাথি। তাহলে এটাও কিন্তু, যদি ওই ওষুধটার প্রভাবটা যদি আপনি বুঝতে পারেন, এই প্রভাবটা বাই করতে গেলে আপনাকে ওই এলোপ্যাথিক ওষুধের গাইডলাইনের মধ্যে একটা সাইড ইফেক্ট দেখবেন লেখা আছে, তাই না? প্রত্যেকটা এলোপ্যাথিক ওষুধের যদি আপনি লিটারেচার পড়েন, লেখা আছে না সাইড ইফেক্ট। যদি ওই সাইড ইফেক্টটা রোগীর মধ্যে বেশি পরিমাণে পান, তাহলে আপনি ওই এলোপ্যাথিক ওষুধ দিয়ে যদি কোনো ওই হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করে ওইটাকে দেন, তাহলে ওই সাইড ইফেক্টের প্রভাবটা চলে যায়। এটা কিন্তু বর্তমানে গবেষণাতে আসছে, এবং এটাও অনেক শর্টকাট ওয়েতে মানুষ রেজাল্ট পাচ্ছে। তো হোমিওপ্যাথি আসলে বিভিন্ন ভাবে যাওয়া যায়। আমি সবগুলো জিনিসই আপনাদের সামনে তুলে ধরলাম। হ্যাঁ, তো ওপেন থাকলো, সবকিছু ওপেন, বর্তমান গবেষণা সব জানতে হবে, হোমিওপ্যাথি কত অ্যাডভান্স, কত দিক থেকে মানুষ চিন্তা করতেছে। হ্যাঁ, টটোপ্যাথি আসতেছে, এটাকে একটা আইসোপ্যাথি বলে। আইসোপ্যাথি মানে সেম টু সেম, যেটা দিয়ে প্রবলেম সেটা দিয়ে পোটেন্ট টেস্ট করে দেওয়া, এটাকে বলা হয় আইসোপ্যাথি। আইসোপ্যাথিটা হোমিওপ্যাথির একটা শাখা, হোমিওপ্যাথির বাইরে না, যেহেতু এখানে একটা সিঙ্গেল মেডিসিন দেওয়া হচ্ছে, ডাইলিউশন বা পোটেন্ট টেস্ট ফর্মে দেওয়া হচ্ছে, এই জন্য দেওয়া হচ্ছে। কিন্তু এখানে ওই একটা জিনিস একটু একটু থাকে, যে সিমটম সিমিলারিটি এখানে করা হয় না,
আইসোপ্যাথিতে। এই জন্য অনেকে বলে যে হোমিওপ্যাথির মধ্যে পড়ে নাই। তো হোমিওপ্যাথি ৩টা মূলনীতির মধ্যে ২টা মূলনীতি এরা অনুসরণ করে। একটা প্রুভিং, যেহেতু বেশি করা সম্ভব হয় না, কারণ এই আমাদের হোমিওপ্যাথির দুর্বলতা এটা হচ্ছে প্রুভিং নাই। অনেক মেডিসিন আছে আপনি কিন্তু প্রুভিং সিম্পটম নাই, কারণ প্রুভিং হয় না ওরকম ভাবে। কারণ প্রুভিং করতে গেলে তো অনেক গবেষণা দরকার, একটা ইনস্টিটিউশনের দরকার। তো এই সুযোগটা সব জায়গায় সবার মধ্যে পায় না। এই জন্য আমাদের অনেক অনেক কম মেডিসিন নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে, যেটা প্রুভিং হয়েছে বা যেই মেডিসিন সম্পর্কে আমরা সব বেশি মানে ডিটেলস জানি। তো আমাদের ওই কম মেডিসিন দিয়ে কাজ করতে পারি, বা এই বর্তমান জামানায় বিভিন্ন রকম ভ্যাকসিনেশন বা বিভিন্ন বিষয়গুলো আসছে সেইভাবে কাজ করতে পারি। তো এই বিষয়গুলো আপনাদের জানা হয়ে গেলে আপনারা এই বিষয়গুলো আরো সার্চ করে করে পড়তে পারবেন। একটা ওয়েবসাইটের ঠিকানা বলি, hpathy.com, hpathy.com। হ্যাঁ, আমি যে আমাদের ওই যে এইচডি স্টাডি গ্রুপে, হোমিও স্টাডি গ্রুপে একটা লিংক দিয়েছি। হ্যাঁ, গতকাল রাতের বেলা, সকালবেলা লিংকটা দিয়েছি। হ্যাঁ, সারাতেই স্টাডি করছিলাম। তো ওই লিংকটা, ওই ওই ওয়েবসাইটটা আপনারা বিভিন্ন সময় পড়বেন। ওই ওয়েবসাইটে আপনারা অনেক ইনফরমেশন পাবেন হোমিওপ্যাথির বর্তমান দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে, হোমিওপ্যাথি আসলে কি আর আমরা কোথায় আছি, এই বিষয়গুলো একটা ধারণা পাবেন। হ্যাঁ, আমাদেরকে আসলে মহাসমুদ্রে নৌকা ভাসাইতে হবে। ওই কোর ব্যাং হয়ে উপরের দিকে তাকাইলে মনে হবে যে আকাশটা কি, আকাশটা গোল। মানে অল্প একটু সুন্দর, যতটুকু দেখতেছি সেটাই মনে করতেছে আকাশ, কিন্তু আকাশটা যে মানে দিগন্তের সাথে মিশে গেছে বা সমুদ্রের সাথে মিশে গেছে, ওইটা দেখতে গেলে আপনাকে ওই খোলা ময়দানে আসতে হবে, সমুদ্রের পাড়ে আসতে হবে, নাহলে আকাশের বিশালতা সমুদ্রের কাছে না গেলে বোঝা যায় না। তো হোমিওপ্যাথিও বুঝতে গেলে ইন্টারন্যাশনাল এরিয়াতে হাঁটাহাঁটি করতে হবে। ওই লোকাল লোকাল দৌড়াদৌড়ি করলে ভুল হোমিওপ্যাথি। হোমিওপ্যাথ হওয়ার সম্ভাবনা আমার মনে হয় 95%, যদি না আমি নিজেকে বেশি না বুঝে ফেলি আর কি। যাই হোক, এটা আপনারা আরো বুঝবেন। এটা আমার বোঝার একটা কম ঘাটতি থাকতে পারে। তো যাই হোক, আমি অন্য কথা থেকে অন্য কথা যাচ্ছিলাম। মায়াজম দি কন্ট্রোভার্সিয়াল ওপিনিয়ন, এখানে অনেকগুলো মতবাদ আছে। মতবাদের মধ্যে হচ্ছে many authors have different opinion and we are caught by whims and fancies of the teacher। অনেক অথার অনেক ধরনের মতবাদ দিছে, এই জন্য আমরা বিভিন্ন মতবাদ দিয়ে আমরা নিজেদেরকে এলোমেলো করে ফেলি, পাজল হয়ে যায়, আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। কেউ বলে যে মাদার সোরা হচ্ছে সব ক্রনিক ডিজিজের মাদার, আসলে কি এটা সত্য কিনা? হ্যাঁ, এটাকে আমি পড়ছি। আবার অনেকে বলছে যে মায়াজম আর এ প্রিডিসপোজিশন অর ডায়াথেসিস ওপিনিয়ন বাই থমাস পি প্যাস্টেরো, এটা সত্য কিনা? ক্রনিক মায়াজম অকার্স বিকজ অফ দ্য সাপ্রেশন অফ দ্য প্রাইমারি লোকাল ইরাপশন, এটা ডক্টর পি এন ব্যানার্জি বলছে, এটা সত্য কিনা? হ্যাঁ, তো এই বিষয়গুলা বলছে। আবার সোরা হচ্ছে সবকিছুর অভাব হলে এটা সোরা, সাইকোসিস মানে সবকিছু গ্রোথ হলে এটা সাইকোসিস, সিফিলিস মানে সবকিছু ডিস্ট্রাকশন হলে সিফিলিস। এগুলো হচ্ছে ডক্টর পেরেস, উনি এটা মতবাদ দিয়েছেন, এই মতবাদটা এখন খুব চলে। আবার আরেকজন বলছেন সোরা মানে ইনফ্লামেশন, সাইকোসিস মানে প্রলিফারেশন, কোনো বৃদ্ধি, আর সিফিলিস মানে আলসারেশন বা ডিস্ট্রাকশন, এটা ডক্টর প্রফুল বিজয়কর এটা উনি বলছেন। আর আরেকটা হচ্ছে ওয়ান শুড ট্রিট দ্য মোস্ট সিফিলিটিক সিম্পটম ইন এ কেস ফার্স্ট ইন কেস অফ এ ট্রাইমায়াজমেটিক কন্ডিশন। অনেকে আবার বলছে যে যখন একটা মানুষের মধ্যে 3টা মায়াজমই থাকবে, সিফিলিটিক মায়াজমটা আগে চিকিৎসা করতে হবে। এরকম বিভিন্ন জন বিভিন্ন মতবাদ বলছে। তো সবার মতবাদই সঠিক, আবার অনেকগুলা আবার তাদের নিজস্ব ব্যাখ্যা, এই বিষয়টা থাকবে। তো স্যার ওই আলটিমেটলি, যে আপনার জি, আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না স্যার, ওই লেখাগুলো দেখতে পাচ্ছি না। লেখা দেখতে পাচ্ছেন না? স্ক্রিন না তো স্যার, স্ক্রিন শেয়ার তো চলতেছে। শুধু রাস্তাটা দেখা যাচ্ছে, থ্যাংক ইউ লিখে রাস্তা যেটা আছে সেই রাস্তার পাশে মনে হয় সংক্ষেপে বলে নিয়ে আসি একই কথা, যে আমাদেরকে জার্ম থিওরিতে আসতে হবে। হানিম্যান অনেক বেশি ব্যাখ্যা করেনি, উনি জার্ম থিওরি দিয়েই করছেন। জার্ম থিওরিটা আমাদেরকে বুঝতে হবে, এবং জার্ম থিওরি এবং জার্মের প্রভাব, সোজা কথা। উনি দুইটা ভাগে ভাগ করছেন, একটা হচ্ছে ভেনারেল ডিজিজ, একটা হচ্ছে নন ভেনারেল। ভেনারেল মানে যৌনবাহিত, একটা হচ্ছে ভেনারেল মানে যেটা যৌনবাহিত আসে জীবাণুটা, সেটা হচ্ছে কি গনোরিয়া আর একটা সিফিলিস। এই দুইটা উনি আবিষ্কার করতে পারছেন। আর বাকি সবগুলাকে উনি বলছেন নন ভেনারেল, যেটাকে উনি সোরা নাম দিয়ে দিচ্ছেন, সোরা। তো নন ভেনারেলের সংখ্যাই তো বেশি, ভেনারেলের সংখ্যা তো কম। এবং ভেনারেল গুলো বাই করা সহজ, আপনি যৌনবাহিত জিনিস মেডোরিন নামে সিমটম বাই করা সহজ, হ্যাঁ, সিফিলিটিকের সিমটম বাই করা সহজ। কিন্তু বর্তমানে কিন্তু সিফিলিটিকের ওরকম সিমটম পাই না, আমরা মায়াজম পাই, কারণ সিফিলিটিক বা এগুলো হইলে ওই সিফিলিটিকের যে জীবাণুর নাম মাইক্রোবায়োলজি, এটা দেখবেন যে ট্রিপোনেমা প্যালিডাম, এটার ব্যাকটেরিয়া। তো ট্রিপোনেমা প্যালিডাম এটাও আপনার এই এটা তো খেলে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, অ্যান্টিবায়োটিক দিলে এটা চাপা পড়ে, যদি সিফিলিটিকের সিমটম গুলো আসে
সেই সিমটম গুলো আপনি ইন্টারনেট থেকে পড়ে নেবেন, যে ল্যাটেন্ট সিফিলিস, সিমটম অফ ল্যাটেন্ট সিফিলিস অর সিফিলিস সিমটম। এরকম দেখবেন মেডিকেল অনেকগুলো জার্নাল ওয়েবসাইট চলে আসবে, যেমন webmdweb.com। হ্যাঁ, এরকম কিছু ইন্টারন্যাশনাল মেডিকেল জার্নাল, জার্নাল তো না, ওয়েবসাইট আছে, এগুলো খুব সহজ ওয়েবসাইট। এগুলাতে আপনার ওগুলা সার্চ দিলে আপনি টোটাল জিনিসটাই পড়তে পারবেন। এই জীবাণু কি দিয়ে হয়, এটা লক্ষণগুলা কি, এটা কি ট্রিটমেন্ট আছে, এটার আর কি কি আছে, এটা মোটামুটি জানতে পারবেন। তাহলে গনোরিয়া সিমটম গুলো জানলে তো আপনি গনোরিয়া রোগী চিনতে পারবেন। আবার অনেকগুলো আছে যে নন গনোরিয়াল সিমটম, এই বিষয়গুলো থাকবে আর কি। তো আমরা ওই পিডিএফ কোর্সে তো আপনারা আসেনি, পিডিএফ এ কিন্তু আমরা ওই বিষয়গুলো আমরা আরো হাতে কলমে শিখাবো, যে কিভাবে একটা মেডিসিন পড়তে হয়, কিভাবে রুব্রিক নিতে হয়, কিভাবে মায়াজম আলোচনা করতে হয়। কিন্তু এই বেসিক কনসেপ্ট গুলো এগুলো যদি আমাদের দুর্বল থাকে, তাহলে আমরা ওই আলোচনাগুলো ধরতে পারবো না। এই জন্য আমাদের ফাউন্ডেশনটা স্ট্রং করতে হবে। তো এই বিভিন্ন ডাক্তারদের কন্ট্রোভার্সিয়াল ওপিনিয়ন আছে, এর মধ্যে জার্ম থিওরিটাই মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে। আর হ্যানিম্যান তার ক্রনিক ডিজিজ বইতে হ্যানিম্যান কি বলছে এটা আগে দেখতে হবে। হ্যাঁ, আমরা বিভিন্ন মতবাদ বাদ দিই। তো এই প্রেজেন্টেশনে হ্যানিম্যান ক্রনিক ডিজিজ, দেয়ার পিকুলিয়ার নেচার এন্ড দেয়ার হোমিওপ্যাথিক কিওর, এই বইতে কি লিখছেন এখানে রেফারেন্স সহকারে বলা আছে যে মায়াজম আর দ্য ফান্ডামেন্টাল কজ অফ বোথ অ্যাকুইট এন্ড ক্রনিক মায়াজমেটিক ডিজিজ, অর্গানন 5 এ বলা হয়েছে। হ্যাঁ, যে আর একটা ক্রনিক ডিজিজ 75 নাম্বার ফুটনোটে বলা হয়েছে যে দে আর হাফ স্পিরিচুয়াল, মানে অর্ধেক স্পিরিচুয়াল, অর্ধেক আধ্যাত্মিক বলা যাবে না, কারণ সেই সময় যেহেতু মাইক্রোস্কোপ আবিষ্কার হয় না, এই জন্য এটা আধ্যাত্মিকের মতো কথাটা ওয়ার্ডটা ইউজ করছে। এটা প্যারাসাইটিক, প্যারাসাইট না, এটা বাইরে থেকে ভিতরে ঢুকতেছে, প্যারাসাইট এক্সেসিভলি মাইনিউট ইনভিজিবল লিভিং ক্রিয়েচার, লিভিং কথাটা বলছে কিন্তু। তাহলে আপনি দেখেন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এগুলো কিন্তু লিভিং না, এগুলো কিন্তু জড়ও না, লিভিং তো, এটা তো বালি না, বালি, এটা কিন্তু লিভিং ক্রিয়েচার, মাইক্রো অর্গানিজম। হানিম্যান কিন্তু ওই নামটা বলতে পারে না, আবিষ্কার করতে পারে না, কিন্তু সে কিন্তু দেখেন যে ইনডিরেক্টলি ঠিকই জীবাণুর কথা চলে গেছেন, লিভিং প্যারাসাইটিক অর্গানিজম, ক্রিয়েচার, সৃষ্টি। হ্যাঁ, যেটা ইনভিজিবল, যাকে দেখা যায় না, কারণ সেই সময় মাইক্রোস্কোপ হয় নাই, দেখতে পারে নাই। মাইনুট মানে অতি ক্ষুদ্র, ছোট। হ্যাঁ, এবং প্যারাসিটিক্যাল নেচার, এটা হুইচ আর ক্যাপাবল অফ মাল্টিপ্লিকেশন, যারা নিজেদের সংখ্যা বৃদ্ধি করার জন্য সক্ষমতা আছে যাদের। তাহলে দেখেন কি সুন্দর কথা, মাইক্রো অর্গানিজমের কথাগুলো, পুরো মাইক্রোবায়োলজি কথাগুলো বলে দিচ্ছে, যেটা এখন আবিষ্কার করতেছে, যে কালচার গুলো সংখ্যা বাড়ানো যায়। হ্যাঁ, এই পিসিআর দিয়ে ডিএনএ বাড়ায় নিয়ে আমরা করোনা ভাইরাস দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই বিষয়গুলা, তো এই বিষয়গুলা উনি এই ক্রনিক ডিজিজ বইয়ের 75 নম্বর ফুটনোটে বলছে। আবার ক্রনিক ডিজিজ 75 নম্বর ফুটনোটে উনি বলছে, অন দ্য আদার হ্যান্ড আর নট দ্য ক্রনিক মায়াজম ডিজিজ প্যারাসাইটস হুইচ কন্টিনিউ টু লিভ অ্যাজ লং অ্যাজ দ্য ম্যান সিজড বাই দেম ইজ অ্যালাইভ। আচ্ছা, এই যে মায়াজমেটিক স্টেট যখন তৈরি করে, তখন যতক্ষণ না এই জীবাণুটা আহ, তাদেরকে প্রতিহত করা না যাবে, তাদের প্রভাবটা কিন্তু মানুষকে যতদিন বেঁচে থাকবে ততক্ষণ তাদেরকে যন্ত্রণা দিবে, তাদেরকে মানে মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে কষ্টটা বয়ে বেড়াইতে হবে, যদি অ্যান্টিবায়োটিক চিকিৎসা না দিই। আচ্ছা, আরেকটা ফুটনোটে বলছে, দি মায়াজমস আর ফাউন্ড ইন দা কন্টাজিয়াস ম্যাটার অফ মায়াজমেটিক ডিজিজ। সোরাকে বলা হয়েছে কি খুব কন্টাজিয়াস, খুবই ছোঁয়াচে। ছোঁয়া কিন্তু সোরা কিন্তু খুবই ছোঁয়াচে, তাই না? তো তাহলে করোনা ভাইরাসও কিন্তু আমরা সরিকি বলতে পারি আপাতত, কারণ এটা খুবই ছোঁয়াচে একটা জীবাণু দিয়ে হচ্ছে, সরিকের মধ্যেই ঢুকবে, যদি না এটা অন্য কোনো প্রেজেন্টেশন না দেয়। কারণ আপনি সাইকোটিক এবং অন্যান্য যে আদার যে 9টা প্রেজেন্টেশন আছে, সেটা অ্যাকুইট মায়াজম এবং সোরিক মায়াজম বলা যায় করোনা ভাইরাসকে। আর অন্যান্য মায়াজমের মধ্যে যদি পরে, প্রত্যেকটা মায়াজমের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, এটা আমরা পরের ক্লাসে বলবো। এই 10টা মায়াজম নিয়ে আমরা পরের ক্লাসে বলবো। হুম, তো আজকে আমরা বেসিক আলোচনাটা করি, একদিনে বেশি কথা বললে এটা আবার সব এলোমেলো হয়ে যেতে পারে, তালগোল পাকায় ফেলতে পারেন। আর এই স্লাইড দিয়ে দিলে আপনারা নিজেদের মতো করে আবার পড়েন, এখন পড়তে অনেক ইজি লাগবে। তো এই 75 নাম্বার ফুটনোটে বলছে, কন্টাজিয়াস ম্যাটার অফ দ্য মায়াজমেটিক ডিজিজ, এটা খুবই ছোঁয়াচে। ইন অ্যাকুইট মায়াজমেটিক ডিজিজ দ্য মায়াজমা ইজ সিন দ্য লোকাল ইরাপশন অর সিক্রেশন। অ্যাকুইট মায়াজমের ক্ষেত্রে যদি শরীর থেকে কোনো লোকালি মনে করেন চামড়া থেকে কোনো উদ্ভিদ বের হয়, পানি পানি বের হয়, যেমন স্ক্যাবিসে হয় পানি, ওই পানির জীবাণুটা মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করে দেখা যায় যে ওই প্যারাসাইটিক্যাল জীবাণু, নাম কি স্ক্যাবিস, কি সার্কোপ্টিস স্ক্যাবি। হ্যাঁ, এটা একটা প্যারাসাইট, হ্যাঁ, পরজীবী। এটা মাইক্রোস্কোপের নিচে করা যায়, এটা উকুনের মতো, উকুন গোত্রের আর কি। এটা এগুলো সবগুলো নেটে সার্চ দিলে পাবেন, ছবি টবি সহ পাবেন। তো কন্টাজিয়াস ম্যাটার অফ মায়াজমেটিক ডিজিজ, ইন অ্যাকুইট মায়াজমেটিক ডিজিজে মায়াজমটাকে লোকালি আলাদা করা যায়। উনি দেখেন, সিন ইন দ্য লোকাল ইরাপশন, এই লোকাল ইরাপশন যেখান থেকে লোকালি পাঁচটা বেড়েছে ওইটা থেকে ওখানে দেখা যাবে। হানিম্যান কিন্তু ভাষাটা দেখেন, দেখা যাবে বলছে,
উনি দেখতে পারে না, কিন্তু বলছে যে দেখা যাবে মানে কি, আমি দেখতে না পারলে তোমরা দেখতে পারবা। মানে তোমাদের কাছে যখন ওই মেশিনটা চলে আসবে, মাইক্রোস্কোপ, তোমাদের কাছে যখন ওই প্রযুক্তি চলে আসবে, তোমরা কিন্তু তখন দেখতে পারবা। ওই জায়গাটার রসটা পরীক্ষা করলে তোমরা দেখতে পারবা যেটা খুব ছোঁয়াচে। তাহলে কিন্তু এক্সিমা কিন্তু ছোঁয়াচে না। দেখেন আপনি ঘটনা, বা এক্সিমা কিন্তু একজন এক্সিমা রোগী আরেকজন এক্সিমা রোগীকে জড়ায় ধরলে কিন্তু তার এক্সিমা হবে না, কারণ এটা এটা কিন্তু জীবাণু দিয়ে হয় না। আর কিন্তু স্ক্যাবিস রোগী কিন্তু ওই যে বাচ্চাদের হয় না, বাইরে খেলতে গেলে এসেই দেখা যায় আঙ্গুলে ফাঁকে টাকে স্ক্যাবিস হচ্ছে, পরে আমরা বিভিন্ন লোশন লাগাই, হ্যাঁ, স্ক্যাবিক্স লোশন লাগাই, হ্যাঁ, লরিক্স প্লাস লাগাই, বিভিন্ন লোশন লাগাই দিয়ে এটাকে চাপা দেই, বা তখনকার মতো এটা বিদায় নেয়। তা আমরা খুশি হয়ে যাই। পরবর্তী দেখা যায় বাচ্চা 2 মাস পরে, 7 মাস পরে শ্বাসকষ্ট শুরু হয়েছে, তখন আমরা মনে করি এটা মনে হয় নতুন একটা অসুখ। কিন্তু ওইটা চাপা দেওয়ার পরে হয়েছে ওইটা আমরা মিলাতে পারি না, বা আমি নিজেও মিলাতে পারতাম না যতক্ষণ যদি না হোমিওপ্যাথিতে না আসতাম। তো এই বিষয়টা আসলে খুবই ইন্টারেস্টিং। তো ওই ঘটনা হচ্ছে ওইটাই, যেইটা ছোঁয়াচে হবে, যেটার মধ্যে জীবাণু থাকবে, সেটাই সোরা। ঠিক আছে, সোরা খুব কন্টাজিয়াস, সোরাকে এইভাবে বলছে। আর যদি না ছড়ায়, তাহলে এটা সোরার প্রভাব হইতে পারে, তবে এটা ডাইরেক্ট জীবাণু না। মানে এই কথাটার মধ্যে দুইটাই আসবে, জীবাণু আসবে, জীবাণুর প্রভাবও আসবে। তবে সোরাটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সে খুব কন্টাজিয়াস, খুব ছোঁয়াচে। ইনি ক্রনিক মায়াজমেটিক স্টেট, এমডি আলী আহমেদ খান হ্যান্ড রেজ, বলেন। হ্যাঁ তো স্যার তাহলে ওই এক যে একজিমাটা কি তাহলে ওটা শরিক না? হ্যাঁ, ওইটা এক্সিমাটা আপনার সাইকোটিক ম্যানিফেস্টেশনও আছে, সোরিক ম্যানিফেস্টেশনও আছে। তবে সোরিক প্রভাব আপনি নিতে পারেন, ডাইরেক্ট সোরা মানে সোরিক বলা যাবে, সোরা বলা মানে সোরাটা মানে বলার চেয়ে সোরিক বলাটা ভালো। কারণ সোরাটা বলতে হ্যানিম্যান যেটা বুঝাচ্ছে, উনি হচ্ছে ডাইরেক্ট অর্গানিজমের কথা বলছে। হ্যাঁ, তো হুম। এটা সোরিক স্টেট বলতে পারেন, সোরিক স্টেট। তবে ওটা সাইকোটিক স্টেট আরো বেশি, এক্সিমাটা আচ্ছা। সাইকোটিক স্টেট আরো বেশি। তো এটা নিয়ে আমরা পরের ক্লাসে আরো বেশি আলোচনা করবো। হ্যাঁ, এই 10টা মায়াজমের তুলনামূলক আলোচনা, ওটা আরো ক্লিয়ার হবে সংক্ষেপে, এবং ওটা আপনারা একটু বাংলায় লিখেও নিবেন ওই জায়গাটায়, এবং লিখে আমাকে সুন্দর করে আগামী ক্লাসে শোনেন। আমি শুধু কষ্ট করে যাব, আপনারা কষ্ট করবেন না, সেটা হবে না। মানে কষ্ট কিন্তু দুই পাশেই করতে হবে। হ্যাঁ, আমি কালকে বললাম তো সারা রাত জেগেছিলাম, এই কদিন ধরে আমি সারা রাতই জাগি, সে রোজা টাইমটাতে সেহরি খেয়ে ঘুমাই। কিন্তু কালকে মায়াজম পড়তে যে আর এত বেশি মজা লাগছে যে আমি সকালে যে 6টা 6:30টার দিকে যে ঘুমাইছি। তো পরিশ্রম আসলে, আপনাদের সবাই কিন্তু হোমিও গবেষক, আপনারা পড়তেছেন, তার মানে আমি যে জানি খুব বেশি সেটা না। আমি যা জানি সেটা শেয়ার করছি আপনাদেরকে। আমি কিছু টাস্ক দিলে সেটা আপনারা পার্টিসিপেট করবেন, তাহলে দেখবেন যে নিজেদের সেলফ ডেভেলপমেন্টটা হবে। হ্যাঁ, এই সেলফ ডেভেলপমেন্টটা হবে। ওকে, নেক্সট ক্লাসে আমরা আপনাদের টাস্ক দিব ইনশাল্লাহ। নেক্সট ক্লাসটা কবে নিতে পারি দেখা যাক। কালকেও হইতে পারে, পরশু দিনও হইতে পারে, আবার 10 দিন পরেও হইতে পারে, আমি জানাই দিব। স্যার নেক্সট ক্লাসটা রাত্রে 9টার দিকে নিলে ভালো হয়। রাত 9টায় না? এখন আমার কারণ বাচ্চা দিনের কাচ্চা, বেলা আমার কাজ টাজ। আমার বাচ্চা কাচ্চা সব নানা বাড়ির বাইরে গেছে, এই জন্য আমি খুব শান্তিতে ক্লাস নিচ্ছি। থাকলে এগুলা ডিস্টার্ব করতো আর কি, কেউ ঘরের উপর উঠতো আর কেউ এদিকে উঠতো, তো এই এক সমস্যা। রাতে স্যার নিলে আমার দুপুরে তো ওই দুপুরেই ভালো স্যার। হ্যাঁ, সেহরি রাতে খাওয়ার আসলে সেহরি খাওয়ার পরে আসেন সবাই, তখন তো সবাই ঘুমায় থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই এমনিতে স্যার 4টা থেকে 6টা। হ্যাঁ হ্যাঁ করা যাবে। আচ্ছা, মানে একটা এনভায়রনমেন্টের বিষয় আছে বাসায়। ওই বাচ্চা কাচ্চার জন্য যদি আমি আমি ম্যানেজ করতে পারবো, আমার আইসোলেটেড রুম টু লাইব্রেরি টাইব্রেরি আছে, আমি আলাদা রুমে যে লক টক করে করতে পারবো। না আহ, স্যার আমাদের নেই স্যার, দুপুর বেলায় ভালো, ওরা একটু ঘুমায় টুমায় থাকে, আমরা একটু বসতে পারি মানে স্যার। এই আর কি। আর যদিও ওই রেকর্ড সময় থাকবে, খাবার ইনশাল্লাহ রেকর্ড থাকবে, এই জন্যই তো আমাদের কাজগুলো তো অনেকভাবে অ্যাটেন্ড করা যায়, রেকর্ডও থাকে। আপনাদের পার্টিসিপেট সুযোগ না পেলে আবার শুনবেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, এটা আমি আমার ক্লাসের টাইম অনুযায়ী আমি হুট করে বলতে পারি, কারণ বিকজ আমাকে অনেক দিকে সামলাইতে হয়। তো রাতের বেলা ওই যে আমি নতুন ওষুধ বা নতুন বিষয় নিয়ে আবার একটু গবেষণা, অনেকের সাথে একটু গ্রুপ ডিসকাশন করি, অনেক সিনিয়র হোমিওপ্যাথের সাথে, একটু ওষুধ কোম্পানির সাথে, অনেকগুলো বিষয় আছে। তো ওগুলো নিয়ে এখন একটু ব্যস্ত আছি। তো আমি আসলে অনেক দিকে সামলাইতে হচ্ছে, হসপিটালের বিভিন্ন ফোন টোন আসে, মাল্টিপল দিকে মাথা দিলে যা হয় আর কি। কিন্তু এর মধ্যে আমার হোমিওপ্যাথি নেশা পেশা, এটা নিয়ে আমি আছি। তো এটা নিয়ে আমার জানতে হবে, কারণ এটাই আলটিমেটলি মানুষের উপকার। এটা ছাড়া আলটিমেটলি ক্রনিক ডিজিজ ভালো হবে না। চিকিৎসক হিসেবে দাঁড়া করাতে পারবো না, আমি বড় বড় কোটটাই পইরা বড় বড় প্রফেসর হয়ে আমি ল্যাবে পপুলার ইবনে সিনা মাতাইতে পারবো, কিন্তু আমি সত্যিকার চিকিৎসক হতে পারবো না। এই কথাটা মানে আমার ভিতরে খুব স্ট্রংলি আসছে, যে সত্যিকার কিউরেটিভ চিকিৎসা করতে হইতে গেলে হ্যানিম্যানকে বুঝতে হবে আর কি। নাহলে ওই রোগ মানে আহ, ওইটা থিওরি হবে কিন্তু চিকিৎসক হবে না আর কি। তো
তো যাই হোক, অন্যদিকে আমি কথা বলছিলাম আহ, যে on the other hand are not the chronic miasm disease parasite which continue to live as long as the man seized by them is alive। এটা সেটা বলছি, পরের কথাটা বলছি। The miasmatic disease are caused by the dynamic infection with a miasm। আচ্ছা, এটা অর্গাননের 72 তে 72 নাম্বার অ্যাফোরিজমে কিন্তু এই কথাটা বলা হয়েছে, হ্যানিম্যান বলছেন। তো হ্যানিম্যানের মায়াজম বুঝতে গেলে আপনার এই যে অ্যাফোরিজম গুলো আবার নিজেরা পড়বেন। হ্যাঁ, আপনাদের কাছে বাংলা ইংলিশ বই আছে, বাংলাতে যদি মনে হয় যে সন্দেহ আছে আমার এই কথার সাথে মিলতেছে না, তাহলে আপনাকে অবশ্যই ইংলিশটা পড়তে হবে। কারণ বাংলা আমি পড়তে নিষেধ করি কেন, আপনি যত বেশি অনুবাদে যাবেন তত বেশি অনুবাদ বিকৃত হয়। হ্যাঁ, আর অনুবাদ কিন্তু আসলে যারা করছেন বাংলাতে, আমি তাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ড নিয়ে যথেষ্ট সন্দেহ পোষণ করি। কারণ আমি কিছু অনুবাদ পড়ছি, পড়ার পরে আমার মনে হচ্ছে যে ধরনী দ্বিধাহ আমি এর ভিতরে ঢুকে যাই। তো এরকম একটা বিষয় আসে যে মানে অনুবাদের আসলে মানে মূল স্পিরিটটাই তারা বুঝতে পারেনি। কারণ এক একজনের ব্যাকগ্রাউন্ড এক এক জায়গা থেকে আসছে, তারা হ্যানিম্যানকেই বুঝতে পারেনি। এই জন্য মূলটা বুঝতে গেলে যতটা বেশি মূল যাওয়া যায়। হ্যানিম্যানকে বুঝতে গেলে অনেকে কিন্তু এখন জার্মানি ভাষাও শিখতেছে, জার্মানি ভাষা শিখে মূল ক্রনিক ডিজিজ বইটা পড়তেছে, মূল অর্গাননটা পড়তেছে। হ্যাঁ, তো এদিকে পর্যন্ত যাচ্ছে। আর আমরা যত মানে দূরে যাব তত কিন্তু ঝামেলাটা হয়। এই জন্য আমি অন্তত ইংলিশটা যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ সাথে সবাই শেয়ার করে, ইংলিশ সাথে ভুল হইলে আরেকজন ধরায় দেয়। কিন্তু বাংলাতে ভুল হইলে তো ওইটাতেই ওই ওই ভুলের আন্ডারেই সব চলে যাচ্ছে, ওইটাকে সংশোধন করে দেওয়ার মতো আরেকজন আসতেছে না। আর সংশোধন করে দিলেও ওইটা গ্রহণ করার মতো অবস্থা তৈরি হচ্ছে না। এই জন্য ইংলিশে কথাবার্তা বললে, যেহেতু ইন্টারন্যাশনাল কমিউনিটি, ওখানে কিন্তু আমি যদি একটা ভুল একটা স্টেটমেন্ট দেই, বিভিন্ন জায়গা থেকে ওইটাকে সংশোধনের জন্য প্রস্তাবনা আসে। এই জন্য ইংলিশে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে কথা বললে এই জিনিসটা গ্রহণযোগ্যতা বেশি পায়। আমার কথাটা বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। রাবি সাহেব, বোঝা গেছে, শোনা গেছে? হ্যাঁ স্যার, জি স্যার। ওকে, জি স্যার। আপনার সারাউন্ডিং এ কোনো সাউন্ড নাই, আপনার আনমিউট করার দরকার নেই। আপনি একটু মাঝে মাঝে হ্যাঁ হলে করেন। ওকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে 72 নম্বর অ্যাফোরিজমে কি বললো? 72 নম্বর অ্যাফোরিজমে বললো যে মায়াজমটা হচ্ছে ওই ইনফেকশনের ডাইনামিক ইনফ্লুয়েন্স। ইনফেকশনটা যখন ডাইনামিক্যালি একটা ইনফ্লুয়েন্স তৈরি করে, ওই ইনফ্লুয়েন্সটা হচ্ছে আমার ওই রোগীটার মধ্যে যে প্রভাবটা ফেলে, সেটা হচ্ছে 72 নম্বর অ্যাফোরিজমে ওই ইনফ্লুয়েন্সটা ক্যারি করে। ওই ইনফ্লুয়েন্সটার প্রভাবটা হচ্ছে মায়াজম। তাহলে আমরা ওই জিনিসটা দেখতে পাচ্ছি যে মায়াজমেটিক ইনফ্লুয়েন্সটা হচ্ছে মায়াজমের অংশ, তাই না? 72 নম্বর অ্যাফোরিজমে এই কথাটা বলা আছে। আর এরপরে ক্রনিক ডিজিজ 34 নম্বর পেজে সেকেন্ড প্যারাতে আমি রেফারেন্স সহকারে বলা হচ্ছে, রেফারেন্সগুলো আপনারা আবার ক্রনিক ডিজিজ বইটা নিয়ে আপনারা নেবেন, ইন্টারনেটে পাওয়া যায়, আমাদের সফটওয়্যারও আছে। ওই 34 নম্বর পেজের সেকেন্ড প্যারাতে আপনারা দেখবেন, they must therefore all have for their origin and foundation constant chronic miasm where their parasitical existence in the human organism is enabled to continually rise and grow। তাহলে ওই যে প্রভাবটা ওই প্যারাসিটিক্যাল মানে ওই যে পরজীবীর মতো যে মায়াজমটা আমার মধ্যে ঢুকলো বা জীবাণুটা ঢুকলো, ঢুকে তারা হিউম্যান অর্গানিজমকে আক্রান্ত করলো এবং এটা কন্টিনিউয়ালি ওর মধ্যে গ্রো করে এবং এটা গ্রো করে এবং এটাকে বৃদ্ধি পায়। এই গ্রোটা কিন্তু তাদের ফিজিক্যাল ভাবে গ্রো হইতে পারে, আবার তাদের ডাইনামিক লেভেলে গ্রো হইতে পারে, মানে তাদের প্রভাবটাও গ্রো হইতে পারে। ওই যেটা জিন থেরাপি বললাম না, ওই জিনটার মাধ্যমে গ্রো হতে পারে। যেহেতু তারা জিনকে পরিবর্তন করে দিছে, তখন কিন্তু তারা একটা মায়াজমেটিক স্টেট তৈরি করছে। ওই স্টেটের কারণে তারা কিন্তু তাদের শরীরে আগায় যাচ্ছে। তাহলে হ্যানিম্যান কিন্তু আলটিমেটলি মায়াজমেটিক চিকিৎসার মাধ্যমে আমাদের এই জেনেটিক যে প্রিডিসপোজিশন, জেনেটিক যে পরিবর্তন যদি কেউ বলে, তাহলে আমাদের কিন্তু জিনকে পরিবর্তন করার মতো, জিন মানে জিনের হচ্ছে দুই রকমের শাখা আছে, জেনেটিক্স আর এপিজেনেটিক্স। এই কথাটা আমি একটা ক্লাসে বলছিলাম, এটা আরেকটা দিন বলবো। এপিজেনেটিক্স কে চেঞ্জ করতে পারে, জিনকে চেঞ্জ করতে হয়তো ওইভাবে পারবে না, কারণ জিন মানুষের প্রত্যেকটা ফান্ডামেন্টাল বিষয়। কিন্তু এপিজেনেটিক্স যেটা বই প্রকাশ হয় জিনের, সেই বই প্রকাশটা কাট আউট করে দিতে পারে। ওই কাট আউট করে দিলে তার ওই রোগ লক্ষণ বা ওই জিনিসটা মানে ই হয়ে যায়, মায়াজমটা ওই জায়গায় ব্লক হয়ে যায়, সে আর প্রকাশ পায় না। এটা খুব গভীর বিষয়। তো যাই হোক, পরের কথা হচ্ছে এটাও আরেকজন ডক্টর ডাজেন, উনি হ্যানিম্যানের লেজার রাইটিং বই থেকে 851 নাম্বার পেজ তৃতীয় প্যারা থেকে কোটেশন করছেন।
হানিম্যান তো কলেরা চিকিৎসা করছিলেন, দি কলেরা মায়াজম। দেখেন কলেরাকে কিন্তু বলছে কলেরা মায়াজম, তাহলে কি হানিম্যান যেখানেই জীবাণু পাইছে সেখানেই কিন্তু সমার্থক শব্দ হিসেবে মায়াজম কথাটা নিয়ে আসছেন। কলেরা একটা জীবাণু দিয়ে হয়, ভিব্রিও কলেরি। হ্যাঁ, ভিব্রিও কলেরি দিয়ে হয়। তো বাবারে, কার বাচ্চা চলে আসছে, মিউট করেন শব্দ বেশি হলে। সাইফুল ইসলাম মিউট। ওকে। The cholera miasm হচ্ছে find a favorable elements for its multiplication and grows into the enormously increased brood of those excessively minute invisible living creature so inimical to human life, of which the contagious matter of the cholera most probably consists. Appeal to thinking philanthropists respecting the mode of propagation of the Asiatic cholera. আচ্ছা, এই যে আমি যে স্লাইডগুলো কিন্তু আপনাদের দিয়ে দেবো, আপনারা কিন্তু আবার পড়বেন। পড়তে যে আপনাদের যদি এই বিষয়টা, এখন যেহেতু বেসিক বিষয়টা আমি মোটামুটি বলছি, আপনাদের পড়তে অনেক ইজি হয়ে যাবে। তো তারপরে যদি কোনো পার্টিকুলার কোনো স্লাইড যদি বুঝতে না পারেন, ওটা আলাদা মার্ক করে রাখবেন, পরের ক্লাসে ওইটা আমাকে জানাবেন, আমি ওই জিনিসটা আবার ক্লিয়ার করে দিব, ঠিক আছে? তো কলেরা মায়াজমে যে জিনিসটা বললো, যে কলেরা ওই মায়াজমটা রোগীর শরীরে, যে কলেরা আক্রান্ত হয় তার শরীরে ঢুকে ঢুকে এটা গ্রো করে, অনেক বড় হয়। তো এই এই ঝামেলাটা করে আর কি। তো এটা লিভিং ক্রিয়েচার, এই যে লেখা আছে লিভিং ক্রিয়েচার, এই যে হলুদ করে দেওয়া আছে এক্সেসিভলি মাইনর ইনভিজিবল লিভিং ক্রিয়েচার, সব জায়গায় কিন্তু জীবাণু দিকেই ইঙ্গিত করছেন হানিম্যান। আবার ক্রনিক ডিজিজের 1 থেকে 75 নাম্বার ফুটনোটে বলছে যে এই হলুদ লাইনটা ইম্পর্টেন্ট। Or have these various acute half spiritual miasm, this peculiar characteristic that after they have penetrated the vital force in the first moment of the contagion, and then like parasite have quickly grown up within it and have easily developed themselves by their peculiar fever producing, and they again die out and leave the living organism again free to recover. আচ্ছা, এখানে আবার বলছে যে এটা অ্যাকুট মায়াজমের ক্ষেত্রে ওই লিভিং অর্গানিজম বা জীবাণুটা শরীরের মধ্যে ঢুকে ঢুকে যার মধ্যে ঢুকে তাকে একটা জ্বর তৈরি করে। মনে করেন ডেঙ্গু ঢুকে জ্বর তৈরি করলো, মনে করেন টাইফয়েডের জীবাণু ঢুকলো, ঢুকে জ্বর তৈরি করলো, জ্বর তৈরি করে সে ওই একটা টাইফয়েড বলছি না আমি, মনে করেন আরো ছোট একটা অসুখের কথা বলি যেটা অল্প কয়দিন থাকে, ধরেন যে মামস একটা ভাইরাস, অথবা ধরেন যে টনসিলাইটিস, হ্যাঁ একটা টনসিলে ব্যথা হলো, এটা আমি গরম পানিতে কুলি করতেছি বারবার, ওই গরম পানির প্রভাবে বা রোগ প্রতিরোধ ক্ষমতার প্রভাবে যদি আমি কোনো ওষুধও না খাই, তাহলে অনেক সময় এই ব্যাকটেরিয়াটা চলে যেতে পারে। সবসময় যে আমার অ্যান্টিবায়োটিক খেতে হবে সেটা না। তো এমনি আমার এই গরম পানি দিয়ে গার্গেল করলে অনেক ক্ষেত্রে চলে যায়। ভিটামিন সি, গরম পানি, তারপরে কুলকুচি করা, এগুলো করলে অনেক সময় চলে যায়। তো এটা একটা নির্দিষ্ট সময় বডির রোগ প্রতিরোধ ক্ষমতা চলে যায়, কিন্তু ওই যে জীবাণুটা ঢুকলো ওইটা একটা অ্যাকুইট মায়াজম, সে ঢুকলো ঢুকে তার কাজকর্ম করে সে চলে গেল। কিন্তু যদি এটা ক্রনিক মায়াজম হয়, সে তার অবস্থাটা রেখে যাবে। এটাই হচ্ছে মেইন কথা। জীবাণুটা যদি ক্রনিক প্রভাব রেখে যায় সেটা ক্রনিক মায়াজম, জীবাণুটা যদি অ্যাকুইট এসে অ্যাকুইটলি চলে যায় তাহলে অ্যাকুইট মায়াজম। কিন্তু সব ওই জীবাণুটা সবগুলাই শরীরে ঢুকে এটা গ্রো করবে, মাল্টিপ্লাই করবে, বড় হবে। হ্যাঁ, এক একটা চলে যাবে, চলে গেলে অ্যাকুইট মায়াজম, প্রভাব না রেখে। আর যদি ক্রনিক মায়াজম হয় তাহলে প্রভাব রেখে যাবে, এবং ওইটা যতক্ষণ আমি ওই প্রভাবটা দূর করার জন্য অ্যান্টি মায়াজমেটিক ওষুধ না দিব ততক্ষণ পর্যন্ত ওইটা চিকিৎসা হবে না। তো এটি হচ্ছে সহজ এতগুলো কথার মূল কথা, মোদ্দা কথা। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার হ্যানিম্যানস মায়াজমে বলছে যে হ্যানিম্যান মায়াজম সম্পর্কে বলছে যে হ্যানিম্যান বলছে যে মায়াজমই হচ্ছে ফান্ডামেন্টাল কজ। হ্যাঁ, রোগ হওয়ার, ক্রনিক ডিজিজ হওয়ার আদিম কারণ হচ্ছে মায়াজম। আর এটা অ্যাকুইট আছে, ক্রনিক আছে। তো এটা একটা ইনফেকশাস, মানে খুব জীবাণু টাইপের ডিজিজ, প্যারাসাইট, মানে এটা বাইরে থেকে ঢুকে প্যারাসাইট, এক্সেসিভলি মাইনিউট ইনভিজিবল ক্রিয়েচার, অনেক ছোট, এক্সেসিভ মানে অতিরিক্ত ছোট, যেটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না। এবং ক্রিয়েচার মানে কি সৃষ্টি, এটা জড় পদার্থ না, এটা লিভিং, নড়াচড়া করে, সংখ্যায় বাড়ে, ক্যাপাবল অফ মাল্টিপ্লিকেশন, এদের সংখ্যা বাড়ার ক্ষমতা আছে। ফাউন্ডেশন ফাউন্ড ইন দ্য কন্টাজিয়াস ম্যাটার অফ দ্য মায়াজমেটিক ডিজিজ। যখন এটা কন্টাজিয়াস মানে কি থুতু, লালা, এই যে তারপরে যেখানে বডির সিক্রেশন এগুলোর মধ্যে এগুলো থাকে, বা ময়লা পানি, যেখান থেকে জীবাণুটা থাকে, ওই পরিবেশ থাকে, ওইটা যখন আমার শরীরে ঢুকে, সেটা রক্ত দিয়ে ঢুকতে পারে, পেশাব পায়খানার মাধ্যমে, মানে খাবারের মাধ্যমে ঢুকতে পারে, যৌনবাহিতার মাধ্যমে ঢুকতে পারে, মা থেকে বাচ্চার মধ্যে ঢুকতে পারে রক্তের মাধ্যমে, যে কোনো ভাবেই হোক যদি ঢুকে, তখন তার একটা অবস্থা তৈরি করে। অ্যাকুইট অবস্থা তৈরি করলে অ্যাকুইট মায়াজম, ক্রনিক তৈরি করলে ক্রনিক মায়াজম। কথা শেষ। ক্রনিক হচ্ছে 9টা, অ্যাকুইট হচ্ছে 1টা, টোটাল হচ্ছে 10টা। ওকে।
হ্যানিম্যান মায়াজমে হচ্ছে এখানে, সো এখানে অনেকগুলো যে ভুল কথা বলা হয়েছে এই বিষয়টা এই স্লাইডে জবাব দিছে। সো হাউ ক্যান এ ডিজিজ, প্যারাসাইট অর এন ইনফেকশন বি এ প্রিডিসপোজিশন অর ডায়াথিসিস? ডায়াথিসিস কিভাবে হতে পারে? ডায়াথিসিসটা ব্যাখ্যা করতে গেলে প্রিডিসপোজিশন, এখানে যে কথাটা বলা আছে সেটা আমি সংক্ষেপে বলি, এই লাইন টু লাইন রিডিং করতে গেলে আহ মানে দেরি হয়ে যায়, বুঝতে সমস্যা হয়, এটা তো দিয়ে দিচ্ছি আপনারা পড়েন। তো এটা বলতে গেলে অনেকে এই যে আমার মাটি আর বীজ এই দুটাকে প্যাচ লাগাই ফেলছে। সোজা কথা, আমি যে ফুলের টব আর ফুলের বীজের কথা উদাহরণ দিছিলাম না, 5টা ফুলের টব একই বিচি, তাই না? এই উদাহরণ তো সবার ক্লিয়ার আছে। অনেকে ওই মাটিকে বলে মায়াজম, আর অনেকে এই বিচিকে বলছে মায়াজম, বিচি এবং বিচির প্রভাব, সোজা কথা, ঠিক আছে? তাহলে হ্যানিম্যান কিন্তু এই বিচি এবং বিচির প্রভাবটাকে বলছে মায়াজম, ঠিক আছে? আর অনেকে পরবর্তীতে এসে বলছে যে না, যাদের মাটি খারাপ, সবার মধ্যে যেহেতু হয় না, যেই মাটিতে খারাপ সেই মাটিতে হয়। তাহলে যেই জিনিসটাকে যদি একটু আলাদা করে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের মাটিটা আলাদা। এটাকে আমরা প্রিডিসপোজিশন বলি, ডায়াথিসিস বলি, ডিসক্রেশিয়া বলি, এটাকে আমরা বলি মাটি। মানে ওই হোল বডিটা আমার যদি সাসেপ্টেবল, মানে ওই রোগটা আক্রান্ত হওয়ার প্রতি আমি নাজুক অবস্থায় আছি, ওইটা ওইটা একটু আলাদা বিষয়। আর হ্যানিম্যান বুঝাতে চাইছেন ওই জীবাণুটা হচ্ছে মায়াজম, জীবাণু এবং জীবাণুর প্রভাব, এই দুটাকে আলাদা করতে হবে। পরবর্তীতে ওই যে ডক্টর জে.এইচ. অ্যালেন, ওনারা এই মাটিকে নিয়ে একটু বেশি আলোচনা করে ফেলছেন, এই মাটিটাকে মায়াজমের মধ্যে ঢুকাই নিয়ে গেছেন। এই জায়গাটাই গন্ডগোলটা হয়েছে আর কি। তো কাছাকাছি জিনিস, দুইটা খুবই কাছাকাছি জিনিস। তা আপনারা যখনই গন্ডগোল লাগবে আপনারা ওই উদাহরণে চলে যাবেন, 5টা ফুলের টব, মাটি 5 রকম, বিচি 1 রকম, ঠিক আছে? 5টাতে 5 রকমের ফল হবে। 5টা ফল 5 রকমের হবে না, 5 টাইপের হবে। কোনোটা দুর্বল হবে, কোনোটা শক্তিশালী হবে, কোনোটা হবেই না, কোনোটা অনেক ভালো হবে। বিচি যেহেতু এক, কিন্তু মাটির কারণে আলাদা হচ্ছে, এইভাবে আলাদা করে নিবেন। আচ্ছা, হানিম্যানের মায়াজমের মধ্যে এই জিনিসটা বলছে, এবার একটু এই লাইনটা একটু পড়তে হবে। According to Hahnemann, if syphilitic or psychotic miasm is found in combination with SORA, then we should first give an antisoric remedy. Then he never tells us to treat syphilitic first. হ্যানিম্যান কিন্তু বলছে কি দেখেন, হ্যানিম্যান কিন্তু মজার ব্যাপার, আমরা কিন্তু বলি, আমরা কিন্তু নিজেরা একটা জিনিস বানায় নিছি, মিসকনসেপ্ট। হ্যাঁ, মিসকনসেপ্টটা হচ্ছে আপনার আমার এই লেকচারের সাথে আমি যে জিনিসগুলো নিয়ে আসছি এটা কিন্তু বাইরে আলোচনাতে অনেকগুলো কিন্তু আপনার সাথে মিলবে না, কিন্তু এইটাকে আপনি মাথায় ধরে রাখেন, কারণ এটা আমি অনেক রিসার্চ করে নিয়ে আসছি। আমরা কিন্তু এখন অনেক জানি কি, আহ সোরা সাইকোসিস থাকলে আগে সোরা দিয়ে শুরু করতে হবে, সোরিক আগে মায়াজম দিয়ে শুরু করতে হবে, আগে একটা সালফার দিয়ে শুরু করব। তারপরে মনে করেন যদি রোগীর মধ্যে আমার সিভিলিটিক মায়াজম ডমিনেন্ট, তবুও আমাদের অনেক বই পুস্তকে বলা হচ্ছে যে আগে একটা সালফার দিয়ে নিবেন, সালফার দিলে পরে সিভিলিটিক মায়াজমের ওষুধ ভালো কাজ করবে। তো হানিম্যান কিন্তু কখনো এই কাজটা করে নাই। উনি যখন এই 3টা মায়াজম উনি আবিষ্কার করছেন, সোরা, সাইকোসিফিলিস, উনি যদি সিফিলিটিক মায়াজম উনি আগে পাইতেন, যদিও জানেন যে ব্যাকগ্রাউন্ডে সোরা আছে, কারণ সোরা এটা, তখন কিন্তু উনি সিফিলিটিক মায়াজমই ওষুধই আগে দিচ্ছেন, ঠিক আছে? এই কনসেপ্টটা ঠিক রাখতে হবে মাথায়, যখন যেটা সারফেসে থাকবে, যখন যেটা টপে থাকবে, সেই মায়াজমটা আপনাকে বিবেচনা করতে হবে, সবসময় সোরা দিয়ে শুরু করতে হবে না, ঠিক আছে? যখন যেটা লেয়ারে উঠবে সেইটা, লেয়ারে যদি সোরা থাকে সোরা দিবেন, সিফিলিটি থাকে সিফিলিটিকের পরে যদি আবার সোরা উঠে আসে তখন সোরা দিবেন, এই আর কি কথা। আচ্ছা, পরের লাইনটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব গভীর কথা, এটা মনে রাখেন। সোরা ইজ দ্য মাদার অফ অল অ্যাকুইট অ্যাজ ওয়েল অ্যাজ ক্রনিক ডিজিজ। That too is an incomplete statement from Hahnemann's literature, which when read in the incomplete form, when read in the complete form, differs much in the meaning. They never tells us it the mother of all acute and all chronic disease. Sora is the mother of all chronic non-venereal disease. এখানে হ্যানিম্যান কিন্তু যে কথাটা বলছেন, এই কথাটা একটু আমরা একটু ভালো মতো বুঝলে তখন আর প্যাচ লাগবে না। সোজা কথা, যে জায়গাটা গন্ডগোল লাগে সেটা হচ্ছে সোরা ইজ দ্য মাদার অফ অল অ্যাকুইট, সোরা ইজ দ্য মাদার অফ অল অ্যাকুইট অ্যাজ ওয়েল অ্যাজ ক্রনিক ডিজিজ। এখানে নন মানে ভেনারেল বাদ দিয়ে সবগুলোর ক্ষেত্রে সোরা মাদার, এই কথাটা মনে রাখবে। ভেনারেল মানে কি, যেটা যৌনবাহিত। যৌনবাহিত কি এখানে বলছে যে সিফিলিস একটা যৌনবাহিত, গনোরিয়া একটা যৌনবাহিত, এই দুইটা রোগ আমার সোরার উপরে নির্ভরশীল না, এটা আলাদা ভাবে ঢুকে। আর অন্যান্য ক্রনিক মায়াজম গুলা সোরার উপরে ভর করে আসে, এটা হ্যানিম্যান বলে গেছে। তাহলে সব সব ক্রনিক ডিজিজের শুরু সোরা না, শুধু নন ভেনারেল যেগুলা সেগুলা সোরা। এই জায়গাটাকে ক্লিয়ার হয়েছে?
স্যার এটা বুঝতে পেরেছি, কিন্তু আপনার যে আগের কথাটা লেখা কথাটার মধ্যে কি একটু কন্ট্রাডিক্টরি ছিল? মানে আমি কি বুঝতে ভুল করলাম? লেখা কথা মানে মানে এখানে তো বলা হয়েছে, according to Hahnemann, if syphilitic or psychotic miasm is found in combination with SORA, then হ্যাঁ। we should first give an antisoric remedy. He never tells us to treat syphilis first. কিন্তু আপনি কি মনে হয় বললেন যে না, কিন্তু যেটা মানে আমরা প্রথমে দেখতে পাবো যদি সিফিলিস থাকে তাহলে আমরা সিফিলিটিক রেমেডি দিয়ে শুরু করব, এরকম কি বলেছেন আপনি? তাহলে হ্যাঁ। কি লেখার কথাটা একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে, আলাদা না হয়ে গেল কি? মানে হ্যাঁ 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 ঠিক আছে, ভালো পয়েন্ট ধরছেন। এই লেখাটার সাথে পরেরটা আবার একটু কন্ট্রাডিক্ট করতেছে। আচ্ছা এটা এটা আপনি রাখেন, হ্যাঁ এটা এটা আপনার দুই রকম মতবাদ আছে, দুইজনই স্ট্রং মতবাদ আছে। ভিতুল কাছের একটা স্ট্রং মতবাদ আছে, এটা হয়তো আমি একটু পাজল করে ফেলছি। তো এটা আমরা একটু কনফার্ম করব নেক্সট ক্লাসে, নেক্সট লেকচারে এটা কনফার্ম করে ফেলবো যে অলওয়েজ আমরা সরিক দিয়ে শুরু করব কিনা, ঠিক আছে? এটা আমি আবার আচ্ছা জি, নেক্সট ধন্যবাদ। ক্লাসে আমি আচ্ছা আবার একটু ক্লিয়ার হবো। হ্যাঁ ঠিক আছে, আমি আচ্ছা মানে জি, বিন্দুমাত্র সন্দেহ থাকলে এটা মানে আমি হ্যাঁ লেখার সাথে কথাটা মিললো না সেজন্য। জি, জি এটা ঠিক আরেকজনের আছে। স্লাইড, তো এটা আরেকজনের স্লাইড, প্রেজেন্টেশনটা আমার না। আমি এটা আবার রিকনফার্ম হয়ে আমার নেক্সট ক্লাসে এটা বলবো। এটা আপনি একটু নোট করে রাখেন, হ্যাঁ আপনি একটু নোট করে রাখেন এই বিষয়টা। আমি আবার একটু দেখতেছি। আচ্ছা জি আর জি, পরেরটা থ্যাংক ইউ। জি পরের স্লাইডটা কিন্তু ঠিক আছে কিনা, পরের স্লাইডটা দেখেন, পরের কথাটা সোরাটা বলছে কিন্তু মানে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এটা শুধু নন ভেনারেল, মানে যেটা যৌনবাহিত না সেগুলোর মাদার হচ্ছে সোরা, আর যেটা যৌনবাহিত সেগুলা হচ্ছে সোরা না। সোরা কিন্তু তাদের না ক্রনিক মায়াজম না, তাদেরটা কিন্তু তারাই তৈরি করে। মানে গনোরিয়াটা এইটা আপনার কথাটা এই মুহূর্তে বুঝতে পেরেছি, কিন্তু এর আগে তো সবসময় বলা হতো যে সকল রোগের জননী সোরা, হ্যাঁ হ্যাঁ এভাবেই আমরা শুনে এসেছি যে হ্যাঁ সকল রোগের জননী সোরা। মানে এটা বলতে পরবর্তীতে যেটা বুঝিয়েছেন ওনারা যে সোরা যদি থাকে তাহলেই হয়তো মানে সাইকোটিক বা সিফিলিটিক অবস্থা তৈরি হওয়ার মানে ক্ষেত্রটা তৈরি হয়, বা এরকম হয়তো বুঝেছি। তো এখন ব্যাপারটা তা না, দেখা যাচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন যে দুটো আলাদা। হ্যাঁ মানে শুধু সিফিলিস নন ভেনারেলের ক্ষেত্রে হ্যাঁ সোরা না হলেও সোরা মাদার বলছেন না, সোরা কিন্তু মাদার নন নন ভেনারেলে সোরা মাদার। হ্যাঁ সোরা মাদার আর ভেনারেলের ক্ষেত্রে সোরাকে মাদার হিসেবে আমরা ধরার দরকার নেই, এরকম। হ্যাঁ ভেনারেল নিজেই একটা স্টেট। আচ্ছা, স্টেট তৈরি করতে পারে। হ্যাঁ মানে আচ্ছা জি, ধন্যবাদ। ওই কথাটা শেষে যদি এক্সেপ্ট নন ভেনারেল ডিজিজ হইতো, মানে ভেনারেল হইতো, তাহলে কথাটা পরিপূর্ণ পাইতো আর কি। সোরা আচ্ছা ইজ দ্য জি, মাদার অফ অল অ্যাকুইট অ্যাজ ওয়েল অ্যাজ ক্রনিক ডিজিজ এক্সেপ্ট ভেনারেল ডিজিজ, এটা বললে লাইনটা পরিপূর্ণ হইতো। যে পরে Hahnemann's miasm হচ্ছে all the other used by Dr. Hahnemann to describe miasm points to one and only deduction, non assumption that miasm are microorganism. Hahnemann বারবার Hahnemann ইকে কি বলছে, জহুরুল ইসলাম কি কথা বলবেন বলেন, রেজ হ্যান্ড। জহুরুল ইসলাম কোনো কথা বলতে যাচ্ছেন? মিউট করেন, মিউট করে নেন, আপনি মিউট হয়ে আছেন। হ্যালো, অডিও কানেক্ট হয়নি আপনি এখনো। আপনি মনে হয় দুইটা আইডি তে দেখতেছে, আপনি দুইটা জায়গায় আছেন নাকি? একটা রিমুভ করে দেই। হ্যাঁ আপনারটা আমি এখনো শুনতে পাচ্ছি না, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, বাকিরা কি আমাকে শুনতে পাচ্ছেন? বাকিরা আমাকে শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, জরুল সাহেব বলেন, আমি শুনতে পাচ্ছি না আপনাকে, বলেন। সবাই শুনতে পাচ্ছে আমাকে? আপনি মিউটটা তো ই করে নেন, আনমিউট করে নেন। একটা মাইক্রোফোনে একটা ছোট একটা আইকন থাকবে, ওই আইকনটা আপনি আনমিউট করে দিলেই তো আসবে। আচ্ছা আপনি মেসেজ হিসেবে দিয়ে দেন, আপনার কথা যেহেতু শোনা যাচ্ছে না।
আমরা এসে যাই হ্যানিম্যান মায়াজমে। তাহলে কি বোঝা গেল যে উনি মাইক্রো অর্গানিজমকে ইন্ডিকেট করছেন। মায়াজমটা মানে মাইক্রো অর্গানিজম এবং তারা যে প্রভাবটা বা স্টেটটা তৈরি করে সেটাই উনি বুঝাইছেন ওনার ইসে। এখন ডিজিজ ক্লাসিফিকেশন বাই হ্যানিম্যান। হ্যানিম্যান একটা রোগকে কিভাবে ক্লাসিফাই করছেন, একটা বলছেন ইনডিসপোজিশন। এই জায়গাটা এই স্লাইডটা বুঝলে আপনাদের আরো ব্যাখ্যাগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এই স্লাইডটা আমার কাছে খুব ভালো লাগছে, এই স্লাইডটা, এটা সবাই একটু দেখেন। ইনডিসপোজিশন হচ্ছে অল্টারেশন ইন স্টেট অফ হেলথ। হ্যাঁ, ইনডিসপোজিশন মানে ওই যে প্রভাব, ওই যে মাটি জমিন, এটা হচ্ছে স্টেট অফ হেলথ। এটা অনেক কারণে হয়, এখানে শুধু রোগের সাথে না, এখানে রোগের বাইরে আরো অনেক জিনিস হ্যানিম্যান বিবেচনা করছে। এখানে অবস্টাকলস টু কিওরটাকে আনছে। যদি আপনি ভালো না খান, অপুষ্টি খাবার খান আর শুধু হোমিও ওষুধ খান তাহলে হবে? আপনি মনে করেন ভিটামিন ডি এর ঘাটতি আছে, তাহলে আপনি হোমিও ওষুধ খায় তো ভিটামিন ডি হবে না। আপনি কোনো ভাতই খাবেন না, প্রোটিন খাবেন না, হ্যাঁ ভাত বলতেছি, মানে প্রোটিন খাচ্ছেন না, কোনো ভিটামিন খাচ্ছেন না, কোনো ফলমূল খাচ্ছেন না, হ্যাঁ, তাহলে আপনি শুধু হোমিও ওষুধ খেয়ে আপনি শক্তিশালী হবেন? হবেন না। তাহলে এই জায়গাটা আবার মনে করেন এমন বাজে পরিবেশে গেলেন, সেখানে বাজে মানসিক এবং শারীরিক বাজে পরিবেশ, হ্যাঁ, খাবার দাবার বাজে, বাজে তেল, আবার বাজে কর্ম পরিবেশ। তো এইসব জায়গায় যদি আপনি যান তাহলে এই জিনিসটা তো আপনি শুধু হোমিও ওষুধ খেলে ভালো হবে না। তো এই কথাটা হানিম্যান কিন্তু বলছে যে সঠিক আরোগ্যের ক্ষেত্রে ওই মায়াজম যেমন একটা জিনিস, মায়াজমকে আলাদা নিয়ে গেলেন। হানিম্যান মায়াজম বলতে বুঝাইছেন মাইক্রো অর্গানিজম। এতটুকু ক্লিয়ার করে ফেলেন। এরপরে যে ঝগড়াঝাটিটা লাগে এটা হচ্ছে ইনডিসপোজিশন বোঝা না কারণে। ইনডিসপোজিশন যদি বুঝি তাহলে আমি বুঝলাম যে মাটিটা হেলদি আর আনহেলদি বিষয়। মাটিটা হেলদি হবে, আমার সাথে একটু সঙ্গ দিন, একটু একটু বুঝে, কারণ এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে। মাটিটা ভালো করতে পারে হচ্ছে ইনডিসপোজিশন কথাটা। হ্যাঁ, সুলতানা ইলোরার কথাটা ঠিক আছে, থাম্বনেইল উঠাইলে বোঝা যাবে, শোনা যাচ্ছে। তো আপনারা ওই ইনডিসপোজিশনটা বুঝলে আমরা বুঝবো যে ইনডিসপোজিশন হচ্ছে আলাদা একটা বিষয়। ওকে, ইনডিসপোজিশনটা আমাদের ঠিক রাখতে হবে। আর আরেকটা হচ্ছে সার্জিক্যাল রোগ। সার্জিক্যাল রোগটা কি? সার্জিক্যাল হচ্ছে কোথাও হাতটা ভেঙে গেছে, আপনি এখানে তো ওই হাতটা ভাঙাটাকে তো সার্জারির মাধ্যমে লাগাইতে হবে, ঠিক আছে? আহ, এই জায়গাটা আপনাকে একটা আলাদা ভাবে চিকিৎসা করতে হবে। সার্জারিটা আলাদা একটা বিষয়, এটা হ্যানিম্যান কখনো অস্বীকার করে নাই। সার্জারি যেখানে লাগবে, টোটালি ইন্ডিকেটেড থাকবে, সেখানে সার্জারি করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে অ্যাকুইট ডিজিজ আর ক্রনিক ডিজিজ। এই যে ডাইনামিক লেভেলে তিনটা রোগ, কিন্তু তিনটা জায়গায়, একটা হচ্ছে ইনডিসপোজিশন, একটা মাটি, একটা হচ্ছে সার্জারি, আরেকটা হচ্ছে ওই বীজ, ঠিক আছে? এই জায়গাটা বুঝছেন কিনা দেখেন। একটা হচ্ছে ফুলের টবের মাটি, একটা হচ্ছে বিচি, যে বিচিটা আমি লাগাবো, আরেকটা হচ্ছে সার্জারি। হ্যাঁ, মনে করেন কোন একটা আগাছা ভেঙে গেছে, ডাল ভেঙে গেছে, ওটাকে আমি কেটে দিয়ে বা কলম লাগাই, জোড়া লাগাই দিব, সেটা একটা বিষয়। আপনারা আমার কথা বুঝছেন কিনা? আমি উদাহরণটা এইভাবে সেট করলাম, উদাহরণটা আমার কাছে মনে হলো এটা দিলেই হবে। রাফি সাহেব একটু হেল্প করেন। রাফি সাহেব, আর ইউ উইথ মি? হ্যালো স্যার, হ্যাঁ বুঝে আসতেছে স্যার, জিনিসটা ক্লিয়ার হয়েছে। বুঝে আসতেছে মানে কি? একদম ক্লিয়ার হইতে হবে। মানে ওই যে আমার ডিজিজ, ডিজিজটা হচ্ছে এখানে এই স্লাইড দিয়ে খুব সুন্দরভাবে বুঝেছে হ্যানিম্যানের ডিজিজ। এটা কিন্তু হ্যানিম্যান মায়াজম না, এখানে হ্যানিম্যানের টোটাল ডিজিজটা নিয়ে কথা বলছে। হ্যানিম্যান ডিজিজকে তিন ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ইনডিসপোজিশন, ইনডিসপোজিশনের কারণে ডিজিজ হয় হ্যানিম্যান বলছে। একটা হচ্ছে সার্জারি কারণে ডিজিজ হয়, ট্রু সার্জিক্যাল কেস। আর একটা হচ্ছে মায়াজমের কারণে ডিজিজ হয়। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমি আবার এটাকে এই ফুলের টবে নিয়ে উদাহরণ দিলাম, আমি আমার মতো উদাহরণ দিচ্ছি আর কি। আপনারা যদি এসে ভালো উদাহরণ দিতে পারেন আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমি আমার উদাহরণ দিলাম। এটা হচ্ছে মাটি। হ্যাঁ, মাটিটা হচ্ছে ইনডিসপোজিশন। মাটি অনেক কারণে ভালো খারাপ হয়। আপনি যদি ভালো সার দেন, ভালো ভিটামিন দেন, ভালো কিছু দেন, ভালো জায়গার মাটি আসে, তাহলে মাটিটা ভালো, তাহলে এটা ইনডিসপোজিশন ভালো। আমি যদি ভালো খাই, আমি যদি ভালো চলাফেরা করি, ভালো আবহাওয়ায় থাকি, ভালো পরিবেশে থাকি, শারীরিক মানসিক ভাবে ভালো থাকি, হ্যাঁ, নামাজ কালাম পড়ি, মেডিটেশন করি, যোগ ব্যায়াম করি, হ্যাঁ, ভালো খাবার খাই, হ্যাঁ, শারীরিক মানসিক ভাবে আমি কুল এন্ড কাম, তাহলে আমার ইনডিসপোজিশন ভালো, আমার অসুখ বিসুখ হওয়ার কম থাকবে। আর ওগুলা যদি হ্যাঁ, বিপরীত পক্ষে যদি আমার এগুলা যদি উল্টাপাল্টা হয়, তাহলে আমার ইনডিসপোজিশন খারাপ, তাহলে আমার অসুখ বিসুখ হবে। এইটা একটা কারণ অসুখ হওয়ার, মানে মাটিটা খারাপ হয়ে গেল। বুঝা গেছে জি এতটুকু? জি স্যার, জি। ওকে। দেন আরেকটা কারণ হচ্ছে অসুখ হওয়া, সেটা হচ্ছে সার্জিক্যাল কজ, পিওর সার্জিক্যাল। এখনো যদি আমি গাছের উদাহরণ দিই, গাছটা হয়েছে, মাটি মাটি ভালো, গাছও বীজও ভালো ছিল, গাছ হয়েছে। গাছ হওয়ার পরে কোনো কারণে ঝড় হয়েছে, মনে করেন যে আজকে তো ঝড় আসতেছে, ঝড় হওয়ার পরে আমি ছাদে যাব কালকে, সকালে যাই দেখবো যে এই কোন গাছের ডাল ভেঙে গেছে।
এখন ওই ডালটা ভেঙে গেছে, এখন ডালটা ভেঙে গেলে দুইটা অপশন আছে আমার হাতে, তাই না? ডালটা ভেঙে যদি ঝুলে থাকে তাহলে ওটাকে আমি কলম করতে পারি না, লাগাইতে পারি না, একটার সাথে একটা লাগাই দিয়ে কস্টেপ লাগাই দিয়ে দিতে পারলে ওইটা তো কিন্তু গ্রো করে, তাই না? কলম যেভাবে করে। হ্যাঁ তাহলে জি হাতটা যদি ভেঙে যায়, যদি খুইলা হারায় অন্যদিকে না যায়, রাস্তা যদি ছিটকা অন্যদিকে না পড়ে যায়, তাহলে তো ওই অ্যাম্পুটে মানে কাছাকাছি আনলে আমি ব্যান্ডেজ করে দিলে ঠিক হয়ে যাবে। আর জি যদি মনে করেন যে ভেঙে চুড়ে গুঁড়া হয়ে হারায় গেছে, মানে টুকরা বিটুকরা হয়ে গেছে, ঝড়ে আমার ডাল ভেঙে আরেক বিল্ডিং এ ছাদে নিয়ে গেছে, ওটা তো আমি খুঁজে পাবো না, তখন ওই মাথাটাকে তো ওইভাবেই রাখতে হবে, সার্জিক্যালি কেটে ফেলে দিতে হবে। তো এটা হচ্ছে সার্জিক্যাল বিষয়, এটা বাইরের কথা। আর বডির ভিতরে একই কথা, যদি রোগটা সার্জিক্যাল লেভেলে হয় এটা বুঝতে গেলে আমাকে অনেক নলেজ থাকতে হবে। কিন্তু বাহ্যিকভাবে এই ইনজুরি বা অ্যাক্সিডেন্ট গুলো আমরা সহজভাবে বুঝতে পারি। ভিতরে অ্যাপেন্ডিসাইটিস, গল ব্লাডার, কিডনি স্টোন, হ্যাঁ, হার্টের বাইপাস, এগুলো হচ্ছে আমার মেডিকেল সায়েন্স অনেক নলেজ হলে আমি বুঝতে পারবো যে এটা সার্জিক্যাল কেস নাকি এটা হোমিওপ্যাথি বা মেডিসিনের আন্ডারে চিকিৎসা করা যাবে। এটা বুঝতে গেলে আরো আচ্ছা গভীর গভীর নলেজ লাগবে, কিন্তু আমি অ্যাক্সিডেন্ট তো আমার নর্মাল সেন্সে বুঝতে পারতেছি, তাই না? জি স্যার ওকে, তাহলে সার্জিক্যাল কজ আরেকটা কজ রোগ হওয়ার, তাহলে রোগ হওয়ার দুইটা কারণ বাই করলাম। আর 3 নাম্বার যে কজটা, এটা হচ্ছে ডাইনামিক কজ, হ্যাঁ, শক্তি স্তরে যে আঘাত করে, এটাই হচ্ছে হ্যানিম্যান বলছে মায়াজম। এবং এই মায়াজমটা হচ্ছে অর্গানিজম দিয়ে হয়। অর্গানিজম দুই রকমের, যদি অর্গানিজম অ্যাকুইট স্টেটে এসে এটার প্রভাব না রেখে চলে যায়, হ্যাঁ, ওই অ্যাকুইট স্টেটের সংজ্ঞাটা কি, অ্যাকুইট মায়াজমের সংজ্ঞা কি, মানে অ্যাকুইট ডিজিজের সংজ্ঞা কি হোমিওপ্যাথিতে, যে এমন একটা রোগ যেটা ঢোকার পরে হয় রোগটা এমনি ভালো হয়ে যাবে, না হলে অথবা মেরে নইলে দিয়ে যাবে নাহলে মেরে দিয়ে যাবে, তাই না? তো এটা হচ্ছে একই অবস্থা, তাহলে অ্যাকুইট মায়াজম এমনি ভালো হয়ে যাবে অথবা ওকে মেরে দিয়ে যাবে। আর আর ক্রনিক যেটা হচ্ছে ওকে মারবে না, ওকে তিলে তিলে মারবে, মৃত্যুর আগ পর্যন্ত ওকে জ্বালাবে। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত এই হানিম্যান ওই অ্যাকুইট মায়াজম ভালো করতেছিল, কিন্তু 12 বছর গবেষণা করছে কেন, ওই অ্যাকুইট মায়াজমটা চিকিৎসা করতেছে, বারবার ফেরত আসে ফেরত আসে ফেরত আসে, ভালো করতে পারে না। পরে উনি গোড়া হাত দিতে যায়, দেখলো যে এই শিকড় তো অন্যটা, তখন ওই শিকড়ের চিকিৎসা করতে যে ক্রনিক মায়াজম আবিষ্কার করলো। ঠিক আছে, তো এই বিষয়টা আই থিংক এটা ক্লিয়ার সবার কাছে, আহ, যে বিষয়টা, যে ক্রনিক জি স্যার মায়াজম। ওকে, জি স্যার এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্লাইড, তাই না? হ্যাঁ স্যার এখানে অনেক কিছু ক্লিয়ার হলো স্যার হ্যাঁ হ্যাঁ, জি, এইটি আর কি আলোচনা করতে করতে হবে। আচ্ছা, অ্যাকুইট ডিজিজের ক্লাসিফিকেশন যেটা বলছে, অ্যাকুইট ডিজিজ হচ্ছে ইটিওলজি অনুযায়ী, ইটিওলজি মানে হচ্ছে কারণ অনুযায়ী ভাগ করা যায়। এখানে কিন্তু ডিজিজ ক্লাসিফিকেশন হচ্ছে, এটা মায়াজমের সাথে যেহেতু ডিজিজটা ওতপ্রোতভাবে জড়িত, সেক্ষেত্রে ডিজিজের কথাও এখানে আসে। অ্যাকুইট ডিজিজটা হচ্ছে আহ, আমার কথা কি কানে লাগে নাকি একটু আস্তে কথা বলবো? না স্যার ঠিক আছে তো হুম, না আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, একটু আস্তে কথা বললে কি শোনা যাবে? হ্যাঁ 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 স্যার না, শোনা যাবে আচ্ছা আচ্ছা, না এখন একটু টায়ার্ড লাগতেছে, হ্যাঁ, শেষের দিকে তো। ওকে, অ্যাকুইট ডিজিজটা হচ্ছে বেসড অন ইটিওলজি। বেসড অন ইটিওলজি মানে, ইটিওলজি মানে কারণ, হ্যাঁ, কারণের উপর নির্ভর করে আমি কারণের উপর নির্ভর করে আমি হতে পারি, অ্যাকুইট ডিজিজ ভাগ করতে পারি। এটা হচ্ছে মায়াজমেটিক কজ হতে পারে, যেমন মিজেলস। মিজেলস একটা ভাইরাস দিয়ে হয়, এই ভাইরাসের কারণে যদি মিজেলস হয়, মিজেলস ভাইরাস, তাহলে ওটা একটা অ্যাকুইট ডিজিজ। আবার নন মায়াজমেটিক হতে পারে, যেমন এটা কিন্তু ডিজিজের ক্লাসিফিকেশন, এটা কিন্তু আমি মায়াজমের ক্লাসিফিকেশন বলছি না, হ্যাঁ। তো এটা ইটিওলজি, কারণ অনুযায়ী অ্যাকুইট ডিজিজ দুই রকমের, একটা হচ্ছে বেসড অন ইটিওলজি কারণের উপর নির্ভর করে, আর বেসড অন ডিস্ট্রিবিউশন মানে ছড়ায় যাওয়ার উপর, কোথায় কোথায় ছড়াইছে তার উপর ভিত্তি করে। আর কারণের উপর ভিত্তি করে একটা হচ্ছে রোগের উপর, জীবাণুবাহিত কারণ হতে পারে, এটা হচ্ছে মায়াজমেটিক, অ্যাকুইট মায়াজম। তাহলে মায়াজম মানে জীবাণু, এই কথাটা মাথায় রেখে দিন, সেট হ্যানিম্যান যেটা বলছে, মাইক্রো অর্গানিজম। আর আর হচ্ছে যখনই গন্ডগোল লাগবে, আপনাদের মনে হবে যে কারোর লেকচার শুনে এসে আপনারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন, তখন আগের স্লাইডটা আপনারা সেভ করে রাখেন মোবাইলে, স্ক্রিনশট দিয়ে, ওইটা আপনাদের যখনই আপনি কোনো লেকচার শুনে মাথায় গন্ডগোল লেগে যাবে, ওই স্লাইডটা দেখে নেবেন, ইনডিসপোজিশন, সার্জিক্যাল এন্ড ডাইনামিক। ওই স্লাইডটা দেখে নিলে আপনি আবার ক্লিয়ার হয়ে যাবেন। এটা আচ্ছা, বেসড অন ইটিওলজি হচ্ছে নন মায়াজমেটিক হচ্ছে মাইল্ড ইনজুরি ফ্রম উইদাউট। ঠিক আছে, এটা হচ্ছে আহ, হালকা ইনজুরি, হ্যাঁ, কোথাও ব্যথা লাগছে, বাড়ি লাগছে, হ্যাঁ, যেটা আমার দীর্ঘমেয়াদী করে না, প্রভাব ফেলে নাই, তাহলে ওইটা আমার অ্যাকুইট ডিজিজ। এটা হচ্ছে অ্যাকুইট ডিজিজ, এটা হতে পারে। অথবা দীর্ঘমেয়াদী মানে এটা কেটে আঙ্গুল পড়ে গেছে, কিন্তু এটা ব্যান্ডেজ করে দিচ্ছে, ভালো হয়ে গেছে, আঙ্গুল নাই কিন্তু আমি তো বেঁচে আছি, মানে আঙ্গিক ক্ষতি হয়েছে, অঙ্গহানি হয়েছে, কিন্তু বেঁচে আছি, কোনো সমস্যা হয়নি, পরবর্তীতে আমার জীবন ভাইটাল ফোর্সে সমস্যা হয়নি।
এটা আর কি। তো ইটিওলজি এইটা কারণ। আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, কোথায় কোথায় ছড়ায়। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, স্পোরাডিক এন্ড এপিডেমিক। ইন্ডিভিজুয়াল মানে একটা ব্যক্তি ভাবে হলো, এক একজনে কারোর কাছে ছোঁয়াচে না, এক একজনে একটা। মনে করেন যার টাইফয়েড তার হয়েছে, হ্যাঁ, তারপরে মনে করেন আর কি ডিজিজ, অনেক ডিজিজ আছে না, শুধু একজনকে আক্রান্ত করে। হেপাটাইটিস সি ধরেন, হ্যাঁ, বা হেপাটাইটিস এ ধরেন, মানে যে ইনফেক্টেড হয়েছে তার তার খাবারের মাধ্যমে আরেকজন ছড়াতে পারে, কিন্তু তার সংস্পর্শে ছড়াবে না। তার কাছে গেলে বা ঈদের নামাজে তার সাথে কোলাকুলি করলে আমার হেপাটাইটিস এও হবে না, হেপাটাইটিস বিও হবে না, সিও হবে না, কিন্তু তার রক্ত নিলে বা তার খাবারের মাধ্যমে আমি আক্রান্ত হইতে পারি আর কি। ঠিক আছে, এটা আক্রান্ত হওয়ার মোড অফ ট্রান্সমিশন আলাদা, এটা একটা বিষয়। আচ্ছা, শেষ করতে হবে, নামাজের সময় আছে, নামাজ পড়তে হবে সবার। আর বেসড অন ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা স্পোরাডিক। স্পোরাডিক হচ্ছে আমার হঠাৎ করে কোন এলাকায় স্পোরাডিক হয়, এটা একটা ডিজিজ। আর একটা এপিডেমিক, যেটা মহামারীর মতো ছড়া যায়, এটা একটা ডিজিজ। ওকে, পরেরটা হচ্ছে ক্রনিক ডিজিজের ক্লাসিফিকেশন। ক্রনিক ডিজিজ হচ্ছে একটা মায়াজমেটিক, একটা নন মায়াজমেটিক। আমরা মায়াজমেটিক নিয়ে কথা বললাম, মাইক্রো অর্গানিজম দিয়ে যেটা হয়। মাইক্রো অর্গানিজম দিয়ে হচ্ছে আমার বেসড অন বেসিক মায়াজম। বেসিক মায়াজম হতে পারে, আর বেসড অন সিমটোমেটোলজি, বেসড অন দ্য সেকেন্ডারি সিমটম অফ বেসিক মায়াজম। আচ্ছা, এইটা আরেকজনের ক্লাসিফিকেশন, এটা আমি নেক্সট ক্লাসে এইটা থেকে আমি আর একটু ডিটেইলস যাব। আমরা যখন 9টা মায়াজম পড়াবো তখন এই মায়াজমেটিক বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। 9টা মায়াজমেরই একটা প্রভাব স্টেট আছে আর কি। আর নন মায়াজমেটিক বিষয়টা হচ্ছে মায়াজম ছাড়া অন্য মায়াজম, মানে নন মায়াজমেটিক মানে আপনি একটা আঘাত পাইছেন, ওই আঘাতের সারা জীবন আপনাকে বয়ে বেড়াচ্ছেন, এটা নন মায়াজমেটিক ডিজিজ। এটা মায়াজম না, জীবাণু না, কিন্তু একটা প্রভাব আপনাকে আছে। এটা ক্রনিক ডিজিজ আপনাকে কনভার্ট করতে পারে। ক্রনিক ডিজিজে এটা একটা কারণ, কিন্তু এটা মায়াজমেটিক না। মায়াজমেটিক হতে গেলে আপনাকে জীবাণু হইতে হবে, এটা হানিম্যান বুঝাইছে। ঠিক আছে, তো এই স্লাইডগুলো আপনারা আবার দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে। তো এই সবগুলো মিলে একটু 19-20 হতে পারে, কিন্তু মূল স্পিরিটটা আপনারা বুঝে ফেলছেন। এবার সিমটম দিয়ে ভাগ করছে, এটা আমি এখন আর বলছি না। আর এটা আপনারা সবাই দেখবেন, দেখার পর নেক্সট ক্লাসে যদি কোনো স্লাইডে সমস্যা হয় বলবেন। আচ্ছা, মায়াজমেটিক ডিজিজের কিছু পিকুলিয়ারিটি আছে, যেমন এটা ইনফেকশাস, মানে ছোঁয়াচে হবে, মানে একজনের থেকে আরেকজনে যাবে। এর মধ্যে সোরা হচ্ছে খুব বেশি ছোঁয়াচে, আর ভেনারেল যেটা যৌনবাহিত। আর আরেকটা হচ্ছে ইনফেকশন অকার্স ইন দ্য মোস্ট ফেভারেবল মোমেন্ট, মিন্স ইনফেকশন ইজ কন্ডিশনাল। মানে উপযুক্ত মাটি পাইলে ইনফেকশন ছড়ায়, এই কথাটাও ঠিক আছে। প্রিডিসপোজিশন পাইলে ঠিক আছে, কারণ আপনার এই বীজই দিলেই যে ভালো গাছ হবে এটা কোনো ঠিক নাই, কারণ ওই উপযুক্ত মাটিও হওয়া লাগবে। ঠিক আছে, উপযুক্ত মাটি না হলে আপনার হবে না। যেমন আমি বলছিলাম যে আমরা একসাথে অনেকেই হাসপাতালে থার্ড ইয়ার থেকে হাসপাতালে আমরা যাইতাম, আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল, বা ইন্টার্নি করার সময় বা পরে ডাক্তারি ট্রেনিং নেওয়ার সময় আমাদের হাসপাতালে পরে অনেক যক্ষা রোগী আমরা দেখছি, কিন্তু সবাই যক্ষায় আক্রান্ত হই নাই। হ্যাঁ, যাদের মধ্যে মাটি তৈরি হয়ে গেছিল যাদের শরীরে, তাদের আক্রান্ত হয়েছে। তাহলে এই কথাটাও ঠিক আছে। এটা হচ্ছে আলাদা করে নিতে হবে। আর এই প্রত্যেকটা জীবাণুর একটা ইনকিউবেশন পিরিয়ড আছে। একটা জীবাণু ঢুকলে একটা নির্দিষ্ট সময় পরে সেটা প্রকাশ পায়, এটা ইনকিউবেশন পিরিয়ড বলে। আর ওই সময় ইনফেকশন ঢুকলে কি অবস্থা তার করে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর বাহ্যিকভাবে কি প্রভাবটা ফেলে এগুলো আমাকে দেখতে হবে। পিকুলিয়ার, এগুলো বাহ্যিকভাবে প্রভাব বিস্তার করে, শারীরিক মানসিক প্রভাব বিস্তার করে প্রত্যেকটা মায়াজম। এই জন্যই স্টেট তৈরি করে, একটা অবস্থা তৈরি করে, এই জন্য এটা মায়াজম। প্রাইমারি মায়াজম যেটা বলছে হ্যানিম্যানের সময়, হ্যানিম্যান যেটা আবিষ্কার করছে, বর্তমান এটা কিন্তু এই স্লাইডটা কিন্তু হ্যানিম্যানের উপর ভিত্তি করে। বর্তমান গবেষকরা কিন্তু অনেক এগিয়ে গেছেন হ্যানিম্যানকে ভিত্তি করেই, হ্যানিম্যানকে বাদ দিয়ে না, হ্যানিম্যানকে ভিত্তি করেই বিজ্ঞান আগায় গেছে, হ্যানিম্যানের দেখানোর পথেই। তো সুতরাং কিছু গোড়া আছে, এই গোড়াদের সাথে আমি সব জায়গায় যে ওপেনলি সব জায়গায় আলোচনা করি না, কারণ সবার জ্ঞান বা আলোচনা করার রিসেপ্টর একরকম না। হ্যাঁ, তো অনেক অল্প বিদ্যার লোক আছে যার কোনো মেডিকেল সায়েন্সের নলেজ নাই, যার কোনো এই ধরনের কোনো বিষয় নেই, কিন্তু তারা এমন সব মন্তব্য করে, হ্যাঁ, তো এই বিষয়টা তারা বুঝে না। এই জন্যই বললাম যে ইন্টারন্যাশনাল এরিয়া থেকে আপনাকে নলেজ দিতে হবে। আপনি আমার কথা শোনার দরকার নেই, আপনি ইন্টারন্যাশনাল, আমি কয়েকটা সোর্স বললাম, hpathy.com, ওখানে যে আপনি মায়াজম লিখে সার্চ দিলে অনেক সারা পৃথিবীর মেধা, হোমিওপ্যাথির যে মেধা, হ্যাঁ, সেই মেধাগুলার মতামত গুলো আপনারা দেখবেন, মূল্যায়ন, বিভিন্ন বইয়ের মূল্যায়ন, বিভিন্ন মেধার মূল্যায়ন, বিভিন্ন সমালোচনা, আলোচনা, এই বিষয়গুলো এইচপ্যাথিতে যে আপনি সার্চ অপশনে যে মায়াজম দিয়ে আলোচনা করলে দেখবেন বিভিন্ন সাইড আসতেছে, বিভিন্ন মতামত, ওগুলো আপনারা পড়বেন যদি মায়াজম নিয়ে আরো ইন্টারেস্টেড হন। ঠিক আছে, কিন্তু ওইভাবে জানতে হবে, তাহলে আপনি সঠিক বুঝতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন ওইভাবে যে আপনি আসলে পাজেল হবেন। কিন্তু এখন যেটা দিচ্ছি সেটা আমি সবার থেকে সংগ্রহ করে এনে যেটা দিচ্ছি, এটা আই থিংক এটা দিস ইজ দ্য বেস্ট ডেলিভারি। আর প্রাইমারি সিমটম অফ দ্য মায়াজমেটিক ডিজিজ হচ্ছে হ্যানিম্যান অনুযায়ী প্রাইমারি আর সেকেন্ডারি সিমটম আছে ক্রনিক মায়াজমের। প্রাইমারি মানে গনোরিয়া ঢুকলেই প্রথম দিকে যে পুজ বের হয় সেটা প্রাইমারি, আর ওই প্রাইমারিটাকে চাপা দিলে, পুজটাকে যদি চাপা দিই অ্যান্টিবায়োটিক দিয়ে,
পরবর্তীতে যখন আমার হাত পা জ্বালা পড়া শুরু হয়, মাথার তালু পায়ের তালু জ্বালা পড়া শুরু হয়, আমার শরীরে এদিক ওদিক আঁচিল বের হয়, আমার ওই টিউমার হয়, আমার ওই লিম্ফ নোড ফুলে যায়, তখন এটা সেকেন্ডারি ইফেক্ট, মানে চাপা দেওয়া ইফেক্ট। সেকেন্ডারি মানে একটা সাপ্রেসিভ ইফেক্ট, প্রাইমারি ইফেক্টটাকে চাপা দিলে সেকেন্ডারি ইফেক্টের ডেভেলপ হয়। আর প্রাইমারি ইফেক্টটা কি? প্রাইমারি ইফেক্টটা তিনটা জীবাণু, তিনটা ইফেক্ট আছে। একটা হচ্ছে আহ সোরার ক্ষেত্রে ইচিং, প্রচন্ড চুলকায় সোরা প্রাইমারি। হ্যাঁ, যখন স্ক্যাবিস হয় প্রচন্ড চুলকায়, হারিমেন তখন দেখছেন ওটা। সিফিলিসে হয় শ্যাঙ্কার, শ্যাঙ্কার কি নেটে সার্চ দিলে সুন্দর ছবি বের হয়ে আসবে। সিফিলিটিকের ওই এই আলসারের মতো হয়, গ্রয়েনের চারিদিকে চামড়াটা উঠে আলসারের মতো হয়, শ্যাঙ্কার বলে। আরেকটা হচ্ছে সাইকোসিস, আমি সবগুলো জিনিস নেটে নেটে সার্চ দিয়ে দেখবেন, সব সুন্দর ছবি সহ আসবে। সাইকোসিস ইন দ্য কন্ডাইলোমেটা, কন্ডাইলোমেটা হচ্ছে আহ মানে এটা হচ্ছে একটা লিম নোড এবং ওই আশেপাশে আঁচিলের মতো বড় বড় একটা উদ্ভিদ বের হয় আর কি, এটা কন্ডাইলোমেটা, এটা প্রাথমিকভাবেই দেখা যায়। পরে ওটাকে যখন কাট করা হয় মার্কারি দিয়ে বা কোনো সার্জারি দিয়ে কটারাইজেশনকে কেটে দেওয়া হয় বা কোনো কিছু দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তখন এটা ভিতরে ঢুকে দানবের মতো আকৃতি ধারণ করে টিউমার তৈরি করে। ঠিক আছে, সোজা কথা হচ্ছে সেকেন্ডারি সিমটম অফ মায়াজমেটিক ডিজিজ হচ্ছে সোরা, অল দ্য প্রিভিয়াস ফর্ম অফ নন ভেনারেল ক্রনিক ডিজিজ। এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট। সিফিলিস হচ্ছে সিফিলিস অ্যান্ড সিকুইলি, সাইকোসিস হচ্ছে সাইকোসিস, গনোরিয়া অ্যান্ড সিকুইলি। ওকে, হয়ে গেল সেকেন্ডারি সিমটম অফ মায়াজমেটিক ডিজিজ সোরা। ঠিক আছে, এখানে অনেকগুলো সিমটম, সোরাকে চাপা দিলে এতগুলা সিমটম হানিম্যান উনি তার বইতে এই যে কোথায় দিছে, ক্রনিক ডিজিজ, এই যে সবার শেষে দেখেন হানিম্যান ক্রনিক ডিজিজ 1 থেকে 78 পেজে এখানে এই এই ডিজিজ গুলোর নাম বলে গেছেন। এগুলো চাপা দিলে উনি এগুলো দেখছেন যেগুলো সোরা চাপা দেওয়ার ফলে এই ডিজিজ গুলো হয়, এগুলো সব সেকেন্ডারি ম্যানিফেস্টেশন। এই সোরার ম্যানিফেস্টেশন অনেক, 1 থেকে 78 পাতা পর্যন্ত, এগুলো কেউ পড়তেও পারে না, মনেও রাখতে পারে না। আচ্ছা, এগুলা আর পড়তেছি না, এগুলা আপনারা দেখে নিন, এগুলা পড়ারও বেশি কিছু নাই, এগুলা লক্ষণগুলো উনি উল্লেখ করছেন। পরবর্তীতে বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন কথা বলছেন, ওই কথা শুনে মাথা নষ্ট করার দরকার নেই, কারণ মায়াজম এমনি ধূম্রজাল। আমি সহজ করে নিয়ে আসার চেষ্টা করছি, এর চেয়ে সহজ আমার মনে হয় করা খুব কঠিন হয়ে যাবে, মানে আমার পক্ষে আর সম্ভব হবে না। আশা করি এর মধ্যে থেকে আপনাদের কোশ্চেন থাকলে আপনারা জানাতে পারেন। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, আমাদের কাছে যখন রোগী আসে তখন আমরা অনেকগুলো মায়াজম একটা মায়াজমে পাই, অথবা এখন যেহেতু অনেক চাপা পড়া চিকিৎসা চলে, হ্যাঁ, তো আমরা মিশ্র মায়াজমের রোগী পাই। তবে এক এক সময় এক একটা মায়াজম সার্ফেসে আসে, আর আমরা যদি বাকি মায়াজম গুলোকে এখানে অ্যাড করে দিই বর্তমান ধারা অনুযায়ী, রাজন সংকরণকে যদি এখানে অ্যাড করে দিই, তাহলে এখানে আরো মায়াজম আসবে, 10টা মায়াজম আসবে, যেটা আমরা পরে ক্লাসে বলবো। ওই মায়াজমে ওনারা খুবই সাকসেসফুল এবং ওই ওই মায়াজম চিকিৎসা করে, এবং বিভিন্ন বড় বড় ডাক্তার, রজার মরিসনে আজকে আমি একটা ভিডিও শেয়ার, লিংক শেয়ার করছি, এটা আপনারা পড়েন, এটা হচ্ছে ইসে দেওয়া আছে, ওই এইচডি হোম স্টাডি গ্রুপে দেওয়া আছে, তো ওই লিংকটা থেকে আপনারা এই স্পাইতি থেকে পড়েন, ওটা খুবই সুন্দর ইন্টারেস্টিং। রজার মরিসন উনি নিজে 5 বছর, ওটা উনি অনেক আগের 2008 সালে ওনার রিভিউ লেখা, 2008 সালে উনি এটা কি করেছেন, ওই যে কি করছেন এই বিষয়টা তুলে ধরছেন, ওই সাক্ষাৎকারটাই দেওয়া আছে, ওনার মূল্যায়নটা ওই রাজন সংকরণের ইসের উপরে, মায়াজম থিওরির উপরে। উনি এটাকে সাপোর্ট করছেন, এবং কারণ উনি 5 বছর উনি ক্লিনিক্যালি এটা প্রমাণ করছেন, 5 বছর উনি রোগীদের উপরে ফলো আপ দিয়ে দেখছেন যে ওনার মতবাদটা ঠিক আছে। যে কোনো মতবাদ আপনিও দিতে পারেন, আমিও দিতে পারি, কিন্তু ওটা যদি বাস্তবে প্রমাণ না হয় তাহলে মতবাদ সেটা মতবাদ হিসেবেই থেকে যাবে, হাইপোথিসিস হিসেবে থেকে যাবে, ওটা বাস্তব হবে না, ওটা প্রমাণিত সত্য হবে না। কিন্তু মতবাদ যখন বাস্তবে আপনার রেজাল্ট পাবেন তখন সেটা প্রমাণিত সত্য হবে। হোমিওপ্যাথি হাইপোথিসিস না, কারণ এটা ওই মতবাদটা আমি বাস্তবে ওই মতবাদ অনুযায়ী আমি কাজ করে বাস্তবে রেজাল্ট পাই, এজন্য হোমিওপ্যাথি একটা সত্য, হোমিওপ্যাথি একটা সায়েন্স। ঠিক আছে, আচ্ছা, এইবার লাস্ট কথা ইম্পর্টেন্ট, এই কথার সাথে পরের কথা একটু এদিক ওদিক হবে, হতে পারে, এটা হচ্ছে হানিম্যানের অর্গাননের অনুযায়ী কথা, আমরা দেখি কি কোনো হয় কিনা। হানিম্যান মায়াজমেটিক ট্রিটমেন্ট করতে কি বলছেন কিভাবে। Before commencing the treatment of the chronic disease, we should investigate whether the patient has had a venereal infection. For then, the treatment must be directed towards this alone, if only symptom of either of the two, syphilis or gonorrhea, are present. ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে ওই যে আরেকজন যে ছিলেন, জামান, মিসেস জামান, হ্যাঁ, কামরুজ্জাহান, আপনি কি আছেন নাকি? আচ্ছা, না থাকলে জি আছি, আমি আছি। আচ্ছা, এই যে এই লাইনটা কিন্তু ওই যে ওইটার অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে, এই যে এখানে কিন্তু বললো মানে ট্রিটমেন্ট কিভাবে করতে হবে মায়াজমের, হ্যাঁ, মায়াজমেটিক ডিজিজের, এটা কিন্তু অর্গাননের 206 নম্বর অ্যাফোরিজমে হানিম্যান কিন্তু গাইডলাইনটা দিয়েছেন, যে বলছে যে
chronic disease, we should investigate whether the patient has had a venereal infection. For then the treatment must be directed towards this alone if only symptoms are of either of the two. মানে যদি সিফিলিস এবং গনোরিয়া দুইটাই যদি থাকে, এর মধ্যে যেটা বেশি প্রকাশিত হবে অ্যালোন, তাদের যে কোনো একটাকে করতে হবে, চিকিৎসা করতে হবে। ঠিক আছে, আচ্ছা এই একটা কথা গেল। 206 মানে দুইটার মধ্যে ভেনারেলের মধ্যে যেটা বেশি প্রকাশিত হবে সেটাকে করতে হবে আগে। আচ্ছা, আর এবার মেডিসিনাল ট্রিটমেন্টের মধ্যে আরেকটা হচ্ছে, ইফ দ্য কেস ইজ পিওর সিফিলিটিক কেস উইথ দ্য হিস্ট্রি অফ ভেনারেল শ্যাঙ্কের, ট্রিট সিফিলিস উইথ স্পেসিফিক মেডিসিন। এটা তো কোনো কন্ট্রাডিক্টরি নাই, সিফিলিস আছে সিফিলিস দিয়ে করবো, আর কিছু ঝামেলা নেই। পিওর সিফিলিস বলছে, তাহলে এখানে কিন্তু আবার এই কথাটা কিন্তু দেখেন, পিওর সিফিলিস বলতে গেলে আপনি কিন্তু তাহলে এটা কিন্তু অর্গান অনুযায়ী কথাবার্তা এখানে। তাহলে এই যে এখন যে প্রচলিত যে মতবাদ যেটা বলে, হ্যাঁ প্রচলিত মতবাদ বলে যে এই সোরার হচ্ছে মাদার অফ অল ডিজিজ। হ্যাঁ, সোরার বাইরে কোনো কিছু নাই। তাহলে সোরার বাইরে যদি কিছু না থাকে তাহলে তো আপনার সব ডিজিজ শুরু করার আগে সালফার দিতে হবে, তাই না? মানে মায়াজম চিকিৎসা করতে গেলে তো সোরা যেহেতু একটা, সালফার হচ্ছে সবচেয়ে ভালো একটা অ্যান্টিসোরিক মেডিসিন। এরকম একটা কথা তো প্রচলিত আছে যে দেখা গেল যে যদিও মানে এরকম কথা আমি তো পড়াশোনা করেছি সবই, মানে যেটা শুনছি বা যেটা দেখছি সেটা অনেকেই এই ধরনের কথাটা বলে যে যদি সিফিলিটিক মেডিসিন দিয়ে যদি সিফিলিটিকটা প্রকাশমান থাকে তাহলে সিফিলিটিক মেডিসিনই প্রথম দিতে হবে, কিন্তু শেষে একটা অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে শেষ করতে হবে, মানে এরকম একটা বা শেষে দিলে সমস্যা নেই। শেষে তো আপনার লেয়ারে সোরা আবার উঠে আসবে, কারণ যখন আপনি সাইকোসিস বা সিফিলিস চলে যাবে তখন তো আপনার নিচে সোরা আছে, কারণ সোরা মাদার অফ অল ডিজিজ আছে, কথা ঠিকই আছে, শেষে দেওয়া যাবে কিন্তু প্রথমে না। আচ্ছা আচ্ছা, জি, মানে যেটা যখন আমাদের উপরে থাকবে, যেটা মানে প্রকাশ্যমান থাকবে, লেয়ারে যেটা আমাদের চিকিৎসা শুরু করতে হবে, যেটা সারফেসে থাকবে যে লেয়ারটা সেটাকে আগে চিকিৎসা সারফেসে থাকবে। আচ্ছা জি, ওকে, 3 নাম্বার যে কথা, মানে এটা এখন ক্লিয়ার হলো। জি 3 নাম্বার হচ্ছে, ইফ দ্য কেস ইজ এ পিওর সোরিক কেস উইথ অর উইদাউট হিস্ট্রি অফ ইচ, ট্রিট সোরা উইথ ওয়ান অফ দ্য অ্যান্টিসোরিক মেডিসিন। তাহলে এটা ব্যাখ্যা দরকার আছে? এটা সিম্পল কথা, শুধু সোরা, এখানে আর অন্য কোনো ঝামেলা নাই, আর চুলকানি আছে, তাহলে সোরিক দিয়ে করব, শেষ। আচ্ছা আচ্ছা, মানে কোনো কথা থাকলে আনমিউট করে কথা বলবেন, আর যদি কিন্তু এরকম অবস্থা কি এখন আছে? মানে শুধু সোরিক কন্ডিশন আছে আর অন্য কোনো নাই? আছে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে আছে, বড়দের ক্ষেত্রে পাওয়া কঠিন। কিন্তু সেখানে মানে সেটা তো দেখা যায় পিতামাতার ব্যাপারটা তো থেকেই যায়, সেটা কি প্রকাশ্যমান থাকে না দেখে হয়ে যাচ্ছে বাচ্চাদের? জি 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 অবশ্যই, কারণ আমরা যেটা নাই আমরা তো না পেলে তো জোর করে আনবো না, তাই না? আপনি চেম্বার করতেছেন, মনে করেন যে আজকে বিকালে একটা চেম্বার করতেছেন, একটা মা একটা বাচ্চাকে 7 বছরের একটা মেয়েকে নিয়ে আসছে, বলে যে আমার মেয়েটা ঘাসের মধ্যে খেলে দৌড়ায় খালি পায় আর ফড়িং ধরে, তো ওই ঘাসের মধ্যে কিন্তু স্ক্যাবিসের জীবাণুগুলা থাকে, তো তারপরে তার হাতের মধ্যে আঙ্গুলের ফাঁকে ফাঁকে পানি পানি ঢুকছে, তখন ওই অবস্থা আপনার কাছে আসছে, তখন তার মধ্যে আপনি গনোরিয়া চিন্তা করার দরকার নাই, সিফিলিসের চিকিৎসা করার দরকার নেই, তখন তার এই স্টেটটা অবস্থান করে সিম্পলি সোরা তার সিম্পটম যেটা কভার করবে, হ্যাঁ সেটা দিয়ে দিবেন, বাস শেষ, ঝামেলা শেষ। এই আর ওকে, আচ্ছা জি, অলওয়েজ আমরা সহজ করে চিন্তা করব। আর 4 নাম্বার হচ্ছে, ইফ দ্য কেস ইজ এ কম্বিনেশন অফ সোরা, এই কম্বিনেশনগুলোতে ঝামেলা, এখন আমরা পড়ি। If the case is a combination of Sora and syphilis or Sora and psychosis or Sora syphilis psychosis, and then treat Sora first with one of the antisoric medicine, এটা আবার সোরা প্রথমে দিতে হবে যদি কম্বিনেশন থাকে, এটা আবার হ্যানিম্যান ক্রনিক ডিজিজ 1 থেকে 95। তাহলে আগে যে কথাটা বলো ওইটাই ঠিক আছে, তাহলে এটা আমরা এখন ঠিক করে নিলাম, আমাদের যে পাজল থাকলো, তাহলে এটা আমরা বুঝতেছি যে সোরা দিয়ে অনেক সময় শুরু করতে হয়, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু হ্যানিম্যান, ঠিক আছে? কিন্তু আবার অনেক জায়গায় বিতুল কাজ এটার আবার বিরোধী, বিতুল কাজ বলছে যে সিফিলিস বা দিয়ে করা যায়, তবে এই কথাটার সাথে ওই কথাটা মিলাই নিয়ে করছে, কারণ ওই সোরার উপরে সিফিলিস যোগ হয়, কারণ সোরার বাইরে তো আসলে কেউ থাকে না, কারণ হিস্ট্রি দিলে দেখা যাচ্ছে যে তার চর্মরোগ হয়েছিল জীবনে কোনো না কোনো সময়, তার মানে সোরা কিন্তু ঢুকে গেছে অলরেডি, সোরা কিন্তু তার ভিতরে ছিলই, তারপরে তার জন্মবাহিত। এখানে আরেকটা কথা যেটা বলে, মানে সোরাটা যেহেতু কন্টাজিয়াস, তাই এটা মানে খুবই দ্রুত একজন থেকে একজন ছড়ায়, ইভেন একটা খোঁচাতেও একজন থেকে একজন ছড়ানোর সম্ভাবনা আছে, যেটা কন্টাজিয়াস যে কোনো ডিজিজের মনে হয় এটাই তো প্রথম শর্ত। হ্যাঁ,
এই কথাটা কি মানে না এই এটাও কথাটাই তো এটার হ্যাঁ, সাথে না এটাও তো অবশ্যই আসবে, কারণ সোরার একটা বৈশিষ্ট্য তো কন্টাজিয়াস, সে ছোঁয়াচে। আর এটা জি যখন, তাহলে আমরা এই জিনিসটা শিখলাম, হ্যানিম্যান যেটা বলছেন সেটা আমাদেরকে মানতে হবে, সেটা হচ্ছে ক্রনিক ডিজিজ চিকিৎসা করার ক্ষেত্রে যখন কম্বাইন্ড সিমটম থাকবে তখন আমরা সরিক দিয়ে করব। কারণ কি, কারণ এইটার ব্যাখ্যাটা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে। কারণ এই সোরা যদি আমরা করি, চিকিৎসা করি, তাহলে সোরাটাই কিন্তু বেশি ফ্লেয়ার আপ হয়। আপনি যেটা বলেন এটা ঠিক আছে, কারণ সোরাটা কিন্তু বেশি জ্বালায়। হ্যাঁ, সোরাটাকে যদি আমি চিকিৎসা না করি, সোরাটা যদি সারফেসে চলে আসে, তখন কিন্তু রোগটার চুলকানি এত বেড়ে যাবে, রোগটার সিমটম এত বেশি সারফেসে চলে আসবে স্কিনে, যে রোগটার ট্রিটমেন্ট করাই কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য শরীরটা দিয়ে তার সোরাটাকে একটু ঠান্ডা করে রাখতে হয়, তারপরে তার সিফিলিটিক বা এইটা যেটা সারফেসে আসে সেটাকে চিকিৎসা করতে হয়। তবে এইটার কম্বাইন্ডের ক্ষেত্রে এইটার একটা ফ্যালাসি আছে, এই থিওরিটার, এটা আমি পরের দিনে এটা ক্লিয়ার করব, যখন আমি 10টা মায়াজম নিয়ে কথা বলবো। ওখানে রজার মরিসন খুব সুন্দরভাবে এই জিনিসটাকে ব্যাখ্যা করছেন, এবং হানিম্যানের এই জায়গাতেও কিছু সমস্যা ত্রুটি আছে, উনি এটা খুব সুন্দর করে তুলছেন যুক্তি সহকারে। এই যুক্তিগুলো আমি তুলে ধরবো, এবং রাজন শঙ্করন যেটা বলছেন এটা অনেক যুক্তিপূর্ণ, এটা আমি এখন তুলে ধরবো, যেটা বিদুর কাছে সাপোর্ট করছেন। তো এই বিষয়টা পরের ক্লাসের জন্য থাকলো আর কি। হ্যাঁ, তো আমরা আপাতত অর্গানন যেহেতু আচ্ছা যেহেতু হ্যানিম্যান কাজ করছেন মাত্র 3টা মায়াজম নিয়ে, এটা মনে রাখতে হবে। কিন্তু হ্যানিম্যানের হাতে কিন্তু 10টা মায়াজম ছিল না, হ্যানিম্যানের হাতে কিন্তু ভ্যাকসিন ছিল না, ভ্যাকসিনের মায়াজম ফেস করেন নাই। হ্যানিম্যান কিন্তু অ্যালোপ্যাথিকের ঝামেলা ফেস করেন নাই, মানে চাপা পড়া বেশি মেডিসিন দেখেন নাই, ভ্যাকসিনেশনের ঝামেলা বেশি দেখেন নাই। হ্যাঁ, দেখেন নাই মানে কি, দেখেনি নাই। তারপরে এই কার্সিনোজেনিক এজেন্টের ঝামেলা বেশি দেখেন নাই। সুতরাং হ্যানিম্যানের 3টা মায়াজম নিয়ে কাজ করছেন। তো হ্যানিম্যানের এই মূল্যায়নটা তখনকার সময় পারফেক্ট ছিল। তো এখন অনেক বেশি মায়াজমে আক্রান্ত হওয়ার কারণে মূল্যায়নটা একটু ডিফারেন্ট হয়েছে। এটা আমরা পরের ক্লাসে ইনশাআল্লাহ আবার এটা বলবো সুন্দর করে। আর পরে হচ্ছে কিওর ইজ ইজিলি পসিবল ইভেন ইন সোরা ইফ দ্য প্রাইমারি ইরাপশন ইজ নট সাপ্রেসড। সোরা থাকলে কিওর করা সম্ভব, যদিও যদি কোনো সাপ্রেস না থাকে। হ্যাঁ, যখন স্কিনে থাকবে, চাপা দেয় নেই, সেই অবস্থায় খুব সুন্দরভাবে সোরিক মেডিসিন দিয়ে চিকিৎসা করা যাবে। আচ্ছা, বর্তমান জামানায় এটা কিভাবে করা যায়, এটা একটা এই লেকচারে একটা বলছে, এই স্লাইড গুলো অনেক স্লাইড, কনক্লুশনে টানা আমি বলে যাই, তারপরে একবারে শেষে আমি কথা বলবো। It was continually repeated fact that the non-venereal chronic disease after being time and again removed homeopathically by the remedies fully proved up to the present time, always returned in a more or less varied form and with new symptom, and reappeared annually with an increase of complete complaints. This fact gave me the first clue that the homeopathic physician with such a chronic case, uh, your internet connection is unstable. কই দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। this fact gave me the first clue that the homeopathic physician with such a chronic case, yet in all cases of yet in all cases of non-venereal chronic disease, has not only to combat the disease presented before his eyes, but must not view and treat it as if it were a well-defined disease, to be speedily and permanently destroyed and healed by ordinary homeopathic remedies, but that he has always to encounter only some separate fragment of a more deep-seated original disease. আচ্ছা, এই কথাটা হলুদ যে কথাটা বলছে এটা যদি রিপিট করি, সেটা হচ্ছে ইন অল কেসেস, যেখানে নন ভেনারেল ডিজিজ যেগুলা, এখানে বারবার সোরা হচ্ছে বলা হচ্ছে হাইড্রা হেডেড ডিজিজ, মানে বহুমুখী মাথা, একটা ট্রিটমেন্ট গুলো আরেকদিকে বের হয়, একটা ট্রিটমেন্ট গুলো আরেকদিকে বের হয়, এই জন্য শরীর চিকিৎসা করা খুব কঠিন। সাইকো এবং সিফিলিটি চিকিৎসা করা সহজ, যেহেতু ওদের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। তো বহুমুখী মাথা না, তো এই জন্য শরীরটা অনেকবার চিকিৎসা করা লাগে। শুধু এক সালফার দিলে যদি এত সহজ হতো, তাহলে তো এক ডোজ সালফার খাওয়াই দিলেই সব সোরা শেষ, এরকম তো না বিষয়টা। তাহলে অনেক সোরিক মেডিসিন অনেকগুলো আছে, এবং যখন যেটা সার্ফেসে আসবে সেটা অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে আমাকে ক্লিয়ার করতে হবে। হলুদটাই পড়ি, যেটা ইম্পর্টেন্ট কথা। He মানে হানিম্যান বলছে, therefore must first find out as far as possible the whole extent of all the accident and symptom belonging to the unknown primitive malady before he can hope to discover one or for more medicine which may homeopathically cover the whole of the original disease by means of its peculiar symptom. By this method he may then
be able victoriously to heal and wipe out the malady in its malady মানে অসুখ, malady in its whole extent. Consequently, also its separate members, that is all the fragments of a disease appearing in so many various forms. তো এটা হচ্ছে ওই বারবার বিভিন্ন সোরিক মেডিসিন দিয়ে সোরাকে ক্লিয়ার করতে হবে। মনে করেন সোরা তো আসলে লেয়ার বাই লেয়ার, মানে একটা মানুষের যদি 6টা লেয়ার থাকে, 6টা লেয়ারের মধ্যে আসলে সোরিক থাকে, সিফিলিস থাকে, আবার সোরা আছে, আবার সাইকোটিস আছে, এরকম থাকে। মনে করেন এই জন্য প্রত্যেকটা লেয়ারের পরে সোরা একটা সময় চলেই আসে, এই জন্য সোরা বিভিন্ন সময় ব্যবহার করতে হয় সোরিক মেডিসিনটা। কিন্তু হানিম্যানের ফেলাসির মধ্যে ঝামেলা আছে কি, হানিম্যান যে ক্যাটাগরাইজ করছে সোরিক মেডিসিন যদি লেখে তাহলে একই মেডিসিন লিখে দিচ্ছে সালফার কিন্তু সাইকোসিসের মধ্যেও আছে, হ্যাঁ, থুজা কিন্তু সোরার মধ্যেও আছে। আপনি দেখবেন এই বিষয়গুলো আছে। হ্যাঁ, একটা মেডিসিন কিন্তু অনেক 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 মায়াজমের মধ্যে দিয়ে রাখছে, এই জন্য গন্ডগোলটা হয়েছে। একটা মেডিসিন তাহলে একটা যদি মায়াজম বলে তো একটা মেডিসিন একটা মায়াজমের মধ্যে থাকবে। তো এই বিষয়টা নিয়ে রজার মরিসন খুব সুন্দরভাবে লিখছে, এটা আমি পরে ক্লাসে বলবো। আর আজকে আমি ভিডিও ওই লিংকটা দিয়ে রাখছি, আপনারা অলরেডি একবার পড়ে ফেলতে পারেন, ওই ফেসবুকে লিংক দাও। ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন অফ মায়াজম থিওরি ইন টুডেস প্র্যাকটিস, এখানে যেটা বলা হচ্ছে as also most significant point in the whole history of the chronic disease to to enable him to discover his fundamental cause which is generally due to a chronic miasm. তাহলে এই বিষয়টা হচ্ছে most significant point in the whole history of chronic disease. chronic disease এর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটা ক্রনিক ডিজিজের মায়াজমটাকে চিকিৎসা করতে হবে। আচ্ছা, মায়াজমেটিক টোটালিটি কি? ইন এসেন্স সংক্ষেপে যদি বলি, মায়াজমেটিক থিওরি ইজ ভিউইং দ্য ডিজিজ ইন এ ব্রডার সেন্স। মানে মায়াজম দিয়ে চিন্তা করতে গেলে একটা ডিজিজকে বড়ভাবে চিন্তা করতে হবে, এর শুরু থেকে শেষ পর্যন্ত বিবেচনা করতে হবে। একটা ডিজিজ কিভাবে তৈরি হলো এই পুরো জিনিসটাকে যদি বুঝতে পারি তাহলে আমি ওই লোকটার মায়াজম বুঝতে পারবো এবং ওই মায়াজমেটিক মেডিসিন ঠিক করতে পারবো। In miasmatic disease, the presenting totality is incomplete and is just a fragment of the whole disease. আমরা টিপ অফ দ্য আইসবার্গ তো জানি, একটা বরফ যখন ভাসে বরফের 6 ভাগের 1 ভাগ পানির উপরে দেখা যায়, 5 ভাগ পানির নিচে থাকে। তো আমরা মায়াজম চিকিৎসা করতে গেলে ওই পানির নিচে বরফের যে 5 ভাগ আছে ওইটা আমাদের দেখতে হবে। আর শুধু একটা রোগী কিন্তু শুধু অ্যাজমা নিয়ে আসে, রোগী কিন্তু হাঁটু ব্যথা নিয়ে আসে, রোগী কিন্তু লিকোরিয়া নিয়ে আসে, রোগী কিন্তু খুশকি নিয়ে আসে, রোগী কিন্তু কানে পানি পড়ে এটা নিয়ে আসে, রোগী কিন্তু নাকের পলিপ নিয়ে আসে। এগুলা কিন্তু টিপ অফ দ্য আইসবার্গ। হ্যাঁ, পানির উপরে ভাসমান অংশ দেখি, কিন্তু তার ভিতরে ডেপটা যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে টোটাল তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি নিয়ে মায়াজমটা বুঝতে হবে। মায়াজম যতক্ষণ এক্সপার্ট না হব আমি কিন্তু রোগীর ওই মানে গোড়ার শিকড় উঠায় ফেলতে পারবো না, এটাই হচ্ছে মূল কথা। Clinically, chronic miasm disease, while taking the case, we have to consider the most significant points in the whole history of the disease on an attempt to grasp the picture of the entire disease and the underlying chronic miasm. তাহলে 5 নাম্বার অ্যাফোরিজমে বলা হচ্ছে একটা ক্রনিক ডিজিজ যখন কেস টেকিং করা হবে তখন আমরা গুরুত্বপূর্ণ অংশগুলা, জীবনে গুরুত্বপূর্ণ পর্যায়গুলা, গুরুত্বপূর্ণ কারণগুলা, গুরুত্বপূর্ণ সিম্পটমগুলা, গুরুত্বপূর্ণ লক্ষণগুলা, গুরুত্বপূর্ণ মডালিটিগুলো আমরা নিয়ে নিব। তাহলে আমাদের কেস টেকিং করলে ওইটা আমাদের মায়াজমেটিক চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হ্যাঁ, সবসময় যে নোসর দিতে হবে তা না, নোসর তো আমাদের অল্প, কিন্তু আমাদের মায়াজমেটিক মেডিসিন তো সব ম্যাক্সিমাম তো নোসরের বাইরে। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ, আমরা এই বিষয়টা বলবো আরো। 4 নাম্বার হচ্ছে প্রেসক্রিপশন বেসড অন প্রেজেন্টিং টোটালিটি গিভস অনলি টেম্পোরারি রিলিফ এন্ড টু অ্যাচিভ পার্মানেন্ট রিলিফ মেডিসিন। এই কথাটা হচ্ছে যদি আমরা টিপ অফ দ্য আইসবার্গে চিকিৎসা করি তাহলে তার লক্ষণটা হালকা ধরনের চিকিৎসা হবে এবং সে 2 দিন পরে আবার আরেক ধরনের প্রবলেম নিয়ে আসবে বা ওই ধরনের প্রবলেমটা পুনরাবৃত্তি করবে। তো এই জন্য আপনি যদি ওইটা করেন, যদি কি বলে টিপ অফ দ্য আইসবার্গে চিকিৎসা করেন তাহলে ওই বিষয়টা আপনার পরিপূর্ণ চিকিৎসা হবে না। আপনি পরিপূর্ণ চিকিৎসা করতে গেলে আপনাকে মায়াজমেটিক চিকিৎসা করতে হবে, টোটালিটি অফ সিম্পটম নিয়ে করতে হবে। টোটালিটি অফ সিম্পটম কি, এটা আমি আগে কিছু ক্লাসগুলোতে বলছি, 15 নাম্বার লেকচার না কত নাম্বারে হাগস গ্রুপে এই বিষয়ে আলোচনা হয়েই আসছে। আপনারা পুরো লেকচারগুলো আবার পুরানো লেকচারগুলো এই বন্ধের মধ্যে দেখে নেবেন, কারণ সূচিপত্র দেওয়া আছে এই গ্রুপের। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, কনক্লুশন। এটা হচ্ছে মায়াজম আর দ্য মাইক্রো অর্গানিজম। তাহলে আমরা বুঝলাম the organism behind the sora is just an assumption or it is yet to be identified. এই যে সোরা, তাহলে সোরা এই যে কথাটা, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে সোরা কোন জীবাণু দিয়ে হচ্ছে? স্ক্যাবিস কিন্তু সোরার না, সোরার হ্যানিম্যান স্ক্যাবিসটা পর্যন্ত বলতে পারছে, কিন্তু সোরা আরো আগে। সোরা কোন জীবাণু দিয়ে শুরু হয়েছে ওই জীবাণুটা এখন আবিষ্কার করতে পারেনি বা ভবিষ্যতে আবিষ্কার হতে পারে। তো যদি ওরকম আবিষ্কার করতে পারে তাহলে কিন্তু আপনার ট্রিটমেন্ট অনেক সহজ হয়ে যাবে, তাহলে কিন্তু একবার হোমিওপ্যাথি সহজ হয়ে যাবে। তখন ওইটা দিয়ে নোসট বানাই দিলে
ওই জিনিসের প্রভাব টোটালটাই চলে যাবে। কিন্তু এখন পর্যন্ত আসলে সোরা যেহেতু হাজার বছর আগে থেকে শুরু হয়ে আসছে, ওইটা আদৌ আর বের করা সম্ভব হবে না। কোন জীবাণু বা কোন জীবাণু দিয়ে এই সোরাটা শুরু হয়েছে, ঠিক আছে? স্ক্যাবিস যেটা বলা হয় এটা সোরা, এটা সোরা, এখানে স্ক্যাবিসের সোরা রস পাওয়া যায়। কিন্তু যদি এটাই হইতো তাহলে তো স্ক্যাবিস দিয়ে নোসেট বানাইলে, স্ক্যাবিস খাওয়াই দিলেই তো সোরা মানে টোটাল সোরা ট্রিটমেন্ট হয়ে যেত, যেটা আমার মেডোরিনাম বা সিফিলিনামে হয়, কিন্তু অন্যগুলাই হয় না, ঠিক আছে? কারণ সোরা অনেক আগে থেকে হাজার বছর ধরে চালু হয়ে আসছে, হ্যানিম্যান ওটা আবিষ্কার করছে। উনি এটা স্ক্যাবিস জীবাণুর মধ্যে পাইছে, যে স্ক্যাবিস জীবাণুটা সোরার জীবাণুটা বহন করে, কিন্তু এটাই ফুল সোরা না, সোরা আরো আগে থেকে আসছে। আমরা কি তাহলে এখন যে জীবাণুগুলো দিয়ে রোগ হচ্ছে, অ্যাকুয়েট ডিজিজ গুলো হচ্ছে, সেইগুলো তো সরিক বলতে চাচ্ছি। সরিক বলছি, যদি সরিকের প্রভাবের মধ্যে থাকে, যদি তার স্কিন ম্যানিফেস্টেশন হয়, বাহ্যিক লক্ষণ প্রকাশ পায়, অ্যাকুইট হয়, কন্টাজিয়াস হয়, তাহলে। কিন্তু যদি সেটা প্রভাব বিস্তার করে ফেলে, 6 মাস 1 বছর ধরে প্রভাব বিস্তার করতেছে, হ্যাঁ, ভালোই হচ্ছে না, বারবার ঢুকে আর বারবার বের হয় শরীরের মধ্যে, যেমন রিং ওয়ার্ম একটা মায়াজম, কারণ রিং ওয়ার্ম ভিতরে ঢুকে, রিং ওয়ার্ম বের হয়, রিং ওয়ার্ম ঢুকে চাপা দিয়ে আবার বের হয়, ভালো হয় না। এই জন্য রিং ওয়ার্ম, নোসর দিয়ে রিং ওয়ার্ম চিকিৎসা করলে দেখা যাচ্ছে রিং ওয়ার্ম অনেক সময় ভালো হয়ে যাচ্ছে।